জানাই আপনার বক্তব্য শুরু করতে পারেন। জয় মা। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে আমার বিনম্র এবং সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করি আজকের আমাদের এই অনুষ্ঠান। শারদাই নারী জাগরণ, এই সঙ্গের সকলকে আমি জানাই প্রথমে আমার নমস্কার এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ধন্যবাদ এবং ভালোবাসা আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। শুনেছি পূজনীয় মহারাজেরাও আসেন এখানে, তাই তাদের চরণেও আমার প্রণাম জানাই। আজকে কি তারা কেউ আছেন এখানে? না, নেই। আচ্ছা, বিশেষভাবে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই দুই ভগিনীকে, স্নেহের কেয়া ও স্নেহের সীমাকে। শ্রীমতী কেয়া চৌধুরী গত ডিসেম্বর মাস থেকে আমার সাথে ক্রমাগত যোগাযোগ করে আসছেন এখানে এই শারদাই নারী জাগরণ এই সঙ্গের কাছে কিছু বলার জন্য। তো আজকে বিকেল 5টা থেকে ভগিনী কেয়া এবং ভগিনী সীমা দুজনে মিলে কি করে অনলাইনে বলতে হয় সেই শিখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতিটি আমাকে ওনারা শিখিয়ে দিয়েছেন। আমি অনলাইন বলতে একদম স্বচ্ছন্দ বোধ করি না। আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, আজকের যুগে আমি একদম বিস্মিত, কিন্তু তাদের ধৈর্যকে আমি প্রশংসা জানাই, বাহবা দিই। তারা আজকে আমাকে আগাগোড়া জিনিসটি বুঝিয়ে আমাকে শিখিয়ে দিয়েছেন। তাও আমি একবার বলছি, এই ঠাকুরের কথা চলাকালীন যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় শুনতে, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করবেন। আপনাদের সকলকে, যে যেখানে আছেন এই সঙ্গের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, নমস্কার আমি আরো একবার জানাচ্ছি। সেই সঙ্গে অবশ্যই আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে মায়ের নামে, ঠাকুরের নামে খুব ভালো থাকবেন এই কামনা করি আমি তাদের চরণে। আমি শুরু করি আজকের আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, শ্রী রামকৃষ্ণের নারী ভাবনা। শ্রী রামকৃষ্ণের নারী ভাবনা শুনলে খুব আশ্চর্য লাগে যে তিনি কি নারীদের জন্য ভাববেন। তিনি তো নারীদের কথা বারবার কথামৃতে আমরা পাই, কামিনী কাঞ্চন ত্যাগের কথা বারবার বলছেন। কথামৃতের প্রতি ছত্রে আমরা পাই কামিনী কাঞ্চনের উপরে ভালোবাসা যেন কখনো না হয়, কামিনী কাঞ্চন মন থেকে একেবারে না ঝেড়ে ফেললে কখনো ঈশ্বর লাভ হবে না। কামিনী কাঞ্চন মেঘ ঈশ্বরকে দেখতে দেয় না, কামিনী কাঞ্চন মেঘ ঈশ্বর রূপ সূর্যকে ঢেকে রাখে। নারীদের কথা তিনি তো ভাবতেই পারেন না, এত নারী বিরোধী কথা তিনি বলেছেন। আধুনিক যুগে এই নারীবাদীরা ঠাকুরের এই কামিনী বিরোধী উক্তি নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি করেছেন। বহু মানুষ তাকে বলছেন নারী বিদ্বেষী। শ্রীরামকৃষ্ণ ছিলেন নারী বিদ্বেষী। তিনি নারীদের বারে বারে হেয় করেছেন, তিনি ছোট করেছেন। এই সাবধান বাণী তিনি কেন দিচ্ছেন? তারা লিখছেন এই শ্রীরামকৃষ্ণের এই কামিনী বিরুদ্ধে উক্তির বিরুদ্ধে তারা বলছেন আমাদের দেশের জ্ঞানী সাধকদের কাছে
তাদের মা, কন্যা, ভগিনী এরা সকলেই কি পিশাচী? তারা কি শৈরিনী? সেই জন্য তাদের সংসর্গ তিনি ত্যাগ করতে বলছেন? এর উত্তর এবার আমরা আস্তে আস্তে দেব, যে ঠাকুর কি বলছেন। কামিনী কাঞ্চন বিরোধী উক্তি এত, তার কি বক্তব্য ছিল, ঠাকুরের আসল বক্তব্য কি ছিল? ঠাকুর বলতে চাইছেন কামিনী কাঞ্চন, তার কাছে কামিনী হচ্ছে কাম, কামনা, বাসনা, আকর্ষণ, জাগতিক জিনিসের প্রতি আকর্ষণ। এইটি আমাদের আধ্যাত্মিক পথ থেকে সরিয়ে নিয়ে যায়, আমাদের ঈশ্বরের দিকে এগোতে দেয় না, বাধা হয়ে দাঁড়ায়। আর কাঞ্চন হচ্ছে অর্থ। যেমন কামনা বাসনা আমাদের আকর্ষণ করছে, সেইভাবে আমাদের জড়িয়ে ফেলছে পার্থিব জগতের সাথে, তেমনি এসব জিনিস যত আমাদের প্রলুব্ধ করছে তত কিন্তু আমাদের অর্থের দরকার হচ্ছে। এই বাসনা শেষ হচ্ছে না, একটার পর একটা হচ্ছে তো আরেকটা চাই, একটা চাই হয়ে গেল তো আরেকটা কিছু চাই, এই জন্য অর্থের প্রয়োজন হচ্ছে। তখন কি হচ্ছে, মানুষ অর্থের পেছনে দৌড়চ্ছে। তখন এই অর্থ লোভ এত বেশি বেড়ে যাচ্ছে যে মানুষের মধ্যে ঈশ্বর ভাবনা একেবারেই আসছে না। তিনি কথামৃততে একথা বারবার বলছেন, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তাহলে কখন আমরা ঈশ্বর লাভ করব, ঈশ্বরের দেখা কখন পাবো? সবসময় তো এই পার্থিব আকর্ষণ আমাদের টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমি অনেক জায়গায় বলি যে এখন এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আমাদের প্রয়োজন থাকুক না থাকুক, কোন মলে দিচ্ছে, কোন দোকানে দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আমরা দৌড়ে চলে যাচ্ছি। প্রয়োজন নেই, কিন্তু ওই যে একটা ফ্রি দিচ্ছে, এই যে আকর্ষণ গুলো হচ্ছে, একটা হয়তো দরকার কেনা হলো, কিন্তু আমরা দরকার নেই, দৌড়ে চলে যাচ্ছি, একটা ফ্রি দিচ্ছে। এইরকম প্রলোভন, নানান রকম বিজ্ঞাপন আমাদের আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। এই কামনা বাসনার পথে আমাদের গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে, আমরা গড়িয়ে যাচ্ছি, কোথাও দাঁড়াতে শিখছি না, কোথায় আমাদের থামতে হবে সেটা আমরা জানছি না, শিখছি না। তাই ঠাকুর এই কথা বারবার করে বলছেন। এর বাধা হিসেবে, আমাদের ঈশ্বর লাভের পথে বাধা হিসেবে ঠাকুর কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলছেন। ঠাকুর আমরা দেখছি এই যে কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলছেন, ভক্তদেরকে বলছেন, এর সামনে বসে লিখছেন কে, শুনে নিচ্ছেন কে? পণ্ডিত বিদ্বান মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি ঠাকুরের উপদেশ সমস্ত টুকটুক করে লিখে রাখছেন। যতবার ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন ত্যাগের কথা, ততবার আসছে কথামৃতের মধ্যে কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ। কিন্তু ঠাকুর যে মেয়েদের কি উপদেশ দিচ্ছেন, সেই উপদেশ কিন্তু মেয়েরা কিছু লিপিবদ্ধ করে রাখেননি, কারণ সে যুগের মেয়েরা লেখাপড়া জানতেন না, পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না। তাদের পর্দার আড়ালে রাখা হতো, তারা কোনো রকম আক্ষরিক বিদ্যা তারা পাননি। মাস্টারমশাই প্রত্যেকটি উপদেশ একেবারে লিখে লিখে রেখেছেন। সেখানে পুরুষ ভক্তদের কাছে ঠাকুর কি বলছেন, কিন্তু নারী ভক্তদের কাছে ঠাকুর কি বলছেন সে কথা কিন্তু কোথাও লেখা নেই। কিন্তু আমরা পাচ্ছি যেমন পুরুষ ভক্তদের কাছে বলছেন কামিনী কাঞ্চন ত্যাগের কথা, ঠিক তেমনি নারী ভক্তদের কাছে ঠাকুর বলছেন পুরুষ কাঞ্চন ত্যাগের কথা। এই কথাটি কথামৃতেও নেই, আমরা পাচ্ছি না, নারীদের কোনো লেখা আমরা পাইনি তো যে ঠাকুর ঠিকই বলছেন। অনেক পরে হয়তো একটি দুটি স্মৃতি কথা আমরা পাচ্ছি, কিন্তু এত কথা স্মৃতি থেকে তারা কিন্তু লিখে যেতে পারেননি। সেই জন্য তিনি যে নারীদের পুরুষ কাঞ্চন ত্যাগের কথা বলছেন, কারণ শুধু তো পুরুষরাই আধ্যাত্মিক পথে এগিয়ে যাবেন না, নারীরাও এগিয়ে যাবেন, তারাও ঈশ্বর লাভ করবেন। তারা এই জাগতিক কামনা বাসনা
এই প্রতিবন্ধকতাগুলিকে এড়িয়ে সমস্ত এগুলিকে তুচ্ছ বোধ করে তারা এগিয়ে যাবেন। সেই জন্য বারবার বলছেন পুরুষ কাঞ্চন ত্যাগের কথা। তারাও অর্থ লোভকে যেন জয় করতে পারে, কামনা বাসনাকে যেন তারা জয় করতে পারে। তিনি যে এত কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেছিলেন, অনেকের প্রশ্ন উঠছে মনে যে তিনি নিজে কেন বিবাহ করলেন? তাহলে তো তার বিবাহ করার দরকার ছিল না, কেন করলেন? এর উত্তরে পাশ্চাত্যের লেখক, আমাদের দেশের কেউ লিখছেন না, পাশ্চাত্যের লেখক ক্রিস্টোফার ইশারুড তিনি কি লিখছেন আমি একটু পড়ে শোনাই। বিবাহ করে শ্রীরামকৃষ্ণ একটি আদর্শ স্থাপন করেছিলেন। বিবাহে তখন ভ্রষ্টাচার এসেছে, সমাজে স্ত্রীর মর্যাদা হেয় হয়েছে, স্ত্রী হয়েছে লালসার বস্তু, কামনা বাসনার বস্তু। তার পরিচয় সে দাসী। শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীকে সর্বগুণান্বিতা করে শিক্ষা দিয়েছিলেন শুধু পুরুষের সঙ্গে সমান মর্যাদার জন্য নয়, তাকে আরো মহীয়সী আসনে প্রতিষ্ঠিত করে দৃষ্টান্ত রাখতেই রামকৃষ্ণ যত্নবান ছিলেন। কি চমৎকার কথাটি তিনি লিখছেন যে কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন, তাহলে তিনি বিবাহ করলেন কেন? এ তো আমাদের দেশের মানুষরাই বলছে যে তাহলে তো ওনার বিবাহ করার দরকারই ছিল না। কিন্তু কত বড় উদ্দেশ্য নিয়ে তিনি বিবাহ করেছিলেন সেটাই মানুষকে জানানোর দরকার ছিল, যে কি আদর্শ একটি যে বৈবাহিক জীবনে স্বামী এবং স্ত্রী কিভাবে জীবনযাপন করলে তারা ঈশ্বর লাভে সমর্থ হবে, তারা এগিয়ে যাবে ঈশ্বরের পথে, তারা আধ্যাত্মিক পথে এগিয়ে যাবে, তাদের উত্তর উন্নয়ন হবে। এই জন্য ঠাকুর বিবাহ করেছিলেন। ইন্ডিয়ান মিরর সে যুগের যে সংবাদপত্র, তাতে লেখা হয়েছিল কোন রকম কাম ভাব পৌঁছতে পারে না এমন উচ্চ আসন তিনি নারীকে দিয়েছিলেন। এই যে লোকে বলেন না নারী ভাবনা, তো তিনি কিছু ভাবেনি নারীর জন্য। কামিনী কাঞ্চন যে এতবার বলতে পারেন, তিনি আবার নারীদের ভালো কথা বলবেন কি করে? এই যে এনারা সব বলছেন ইন্ডিয়ান মিরর এত নামকরা সংবাদপত্র, তাতে বলছে যে উচ্চ আসন নারীকে কত উচ্চ আসন দেওয়া যায়। এই যে ক্রিস্টোফার ইশারুড বলছেন যে তাকে মহীয়সীর আসনে প্রতিষ্ঠিত করে দৃষ্টান্ত রাখতেই রামকৃষ্ণ যত্নবান ছিলেন। এই যে আমি পরশুদিনই স্বামীজির বাড়িতে বলছিলাম যে আমরা যে কোনো পড়াশোনা করি, ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, ডাক্তারি পড়ি, আমরা আইন পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, যা কিছু পড়ি, আমাদের কর্মে নামার আগে, আমরা যে শিক্ষকতা করেছি তার আগে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয়, আমাদেরও টিচার্স ট্রেনিং নিতে হয়। ডাক্তারদের বহু রকম ভাবে প্র্যাকটিক্যালি দেখাতে হয় সে কতটা শিখেছে, তারপরে সে রেজিস্ট্রেশন নম্বর পায়। প্রত্যেকটা ফিল্ডে প্র্যাকটিক্যাল লাইফে সেটা না দেখালে সেটা পড়াশোনা ইনকমপ্লিট থেকে যায়। আমরা স্কুলে কলেজে ফিজিক্স কেমিস্ট্রি যা করি, ফিজিক্স ল্যাবে গিয়ে দেখাতে হয়, কেমিস্ট্রি ল্যাবে গিয়ে দেখাতে হয় যে আমি কি শিখেছি এবং সেটা প্র্যাকটিক্যাল জীবনে আমি দেখাতে পারছি কিনা। ঠিক সেই রকম ঠাকুর কতগুলি কথা বলে চুপ করে থাকেননি। ঠাকুর নিজের জীবন দিয়ে প্র্যাকটিক্যাল যে জীবন, প্রতিদিনের ব্যবহারিক জীবন, ঠাকুর সেটি করে দেখালেন যাতে মানুষ সহজে বুঝতে পারে। সবাই যে পড়াশোনা করতে পারবে তার তো কোনো মানে নেই, কিন্তু ঠাকুরের জীবনটা তারা দেখছে। এই যে কত ছবি দেখছে, কত আমাদের আজকাল কত ছায়াছবিতে ঠাকুরকে দেখানো হচ্ছে, ঠাকুরের জীবনটা, প্র্যাকটিক্যাল জীবনটা মানুষ দেখবে। এবং আজকাল দেখছেন তো ঘরে ঘরে কত মানুষ যারা লেখাপড়া জানে না, গ্রামে গঞ্জে তারা কত ঠাকুরের জীবনকে শিখেছে।
এই সেদিন আমি স্বামীজির বাড়িতে বলছি যে একজন ভদ্রলোক এসে আমাকে নানান প্রশ্ন করছেন। তখন আমি বললাম, আপনি কি কাজ করেন? মানে আমার জানার ইচ্ছা ছিল ঠাকুরের বই তিনি কতটা পড়েছেন, মায়ের বই কতটা পড়েছেন, যে স্বামীজির বাড়িতে তিনি এসে শুনছেন। তো তখন তিনি বলছেন, দিদি আমি প্লাম্বার, আমি জলের পাইপের কাজ করি। দেখুন, তিনি কিন্তু পড়াশোনা করেননি, কিন্তু এই যে আকর্ষণটা ঠাকুরের দিকে আসছেন, এইগুলোই হচ্ছে ঠাকুরের এই যে কৃপা করে আমাদের জন্য এই জীবনটি তিনি দেখিয়েছেন। আমরা যেন সবাইকে সম্মান করতে শিখি। শুধু নারীকেই সম্মান পুরুষ করবে তা নয়, নারীও পুরুষকে সেই রকম সম্মান করবে। এই যে তখন এই যে ঠাকুরের সময়ের কথা আমি বলছি, তখন বাবু কালচার তো উদ্ভব হচ্ছে, ওই একটা সমাজ বাবু সম্প্রদায় তৈরি হচ্ছে। তখন তারা মানে তাদের একেবারে হাতে পয়সা আসছে খুব, ওই যে অর্থ লোভ, তারা অনৈতিক জীবনযাপন করছেন, অনৈতিক ভাবে তারা পয়সা উপায় করছেন, রোজগার করছেন, এবং তাদের ভীষণ উচ্ছৃঙ্খল জীবন ছিল। আপনারা জানেন, বহু বইতে এসব কথা আছে, বাবু কালচারের কথা আছে। তারা নেশা করছেন, দিনে রাত্রে নেশা করছেন, বিলাসিতায় একেবারে নিমগ্ন হয়ে আছেন, পতিতালয়ে যাচ্ছেন, তারা পায়রার বিয়ে দিচ্ছেন, সারা রাত জেগে ফুর্তি করছেন। তাদের সম্পর্কে এত সুন্দর বিবরণ যে তাদের চেহারার বর্ণনাও দেওয়া হয়েছে, যে তাদের চোখের নিচে কালি, এইসব কথা লেখা হচ্ছে। এইসব মানুষদের, তারা গৃহে কিন্তু তার সংসারে স্ত্রী আছেন, স্ত্রীকে অবহেলা, উপেক্ষা, দাসীর মতো বানিয়ে রেখে তারা নিজেদের এই অনৈতিক জীবন যাপন করছেন, তারা ফুর্তি করে বেড়াচ্ছেন। ঠাকুর এদেরকে মন ঘুরিয়ে দিচ্ছেন, কামিনী কাঞ্চন ত্যাগের কথা বারবার করে বলছেন। এই যে আমরা দেখছি, তারা তো এই যে বাবু কালচার যেখানে যখন উঠছে, এই পুরুষরা স্ত্রীকে তো ভীষণ অত্যাচার করেছেন, খারাপ ব্যবহার করতেন, কিন্তু ঠাকুর দেখাচ্ছেন তিনি আজকের ভাষায় যেটা বলে, উই আর ভেরি মাচ কনসার্নড। সে বন্ধুর জন্য হোক, আত্মীয় স্বজনের জন্য হোক, স্বামী স্ত্রীর জন্য হোক, এই যে কনসার্ন কথাটা খুব ব্যবহার করছে। নারীবাদীরাও এটা খুব বলেন, কনসার্ন, তুমি কতটা কনসার্ন একে অপরের জন্য। তো সেটাও খুব সুন্দর আমরা দেখছি। ঠাকুর মায়ের ছোট ছোট সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি দৃষ্টি রাখছেন, কোথাও যেন মা এতটুকু কষ্ট না পান, সব সময় সেদিকে নজর দিচ্ছেন। এবং আজকাল নারীবাদীরা যে বলেন যে মেয়েদের কি মতামতের কোনো মূল্য নেই, তারাও তো একটা মানুষ, তাদেরও মতামতের প্রাধান্য দিতে হবে। তো দেখুন, এরা আজকে এটা দাবি করছে, তা দিতে হবে। মা কিন্তু কিছু দাবি করেননি, ঠাকুর সমস্ত কিছুতে মায়ের মতামতকে উচ্চাসন দিচ্ছেন। এই যে আমরা জানি, আমরা তো মায়ের বই পড়ি, সবাই মায়ের কথা জানি। তো ঠাকুর বলছেন, যেরকম একবার এক জায়গায় যেতে চেয়েছিল, রামলালের খুড়িকে বললুম যাবেন কিনা, যেখানে ওনার যাওয়ার ইচ্ছা যাবেন কিনা। তো রামলালের খুড়ি, ভাইপো রামলাল, তার খুড়ি হচ্ছেন মা। তো তখন রামলালের খুড়ি বললে, না, যেতে হবে না। এই যে ঠাকুর বলছেন রামলালের খুড়ি যেতে নিষেধ করলো, তাই আর গেলুম না। তাহলে কি মায়ের এই যে মতামত তিনি যেমন নিচ্ছেন, এবং শুধু নিচ্ছেনই না, মায়ের মতামতকে সেই মর্যাদাটা দিচ্ছেন। তিনি গেলেন না, তিনি তো পরমাংশ, তার কি দরকার ছিল? একজন নারী, তিনি তো লেখাপড়াও শেখেননি, কিছু না, তার মতকে মর্যাদা দেওয়ার তো কোনো দরকার ছিল না। এই যে পুরুষদের শেখাচ্ছেন তিনি যে কিভাবে নারীকে সম্মান করতে হয়, তার ভালো মন্দর দিকে খেয়াল রাখতে হয়। এই যে মা কালীর প্রসাদ যখন ঠাকুরের ঘরে আসতো,
সবার জন্য তো প্রসাদ বিতরণ হচ্ছে। তখন সবারটা দেওয়া হয়ে গেলে ঠাকুর রামলালাকে বলছেন, ওরে রাম নেলো, খাঁচায় সুখ সারি আছে। ওই খাঁচা মানে নহবত, নহবতে ওই লক্ষ্মী দ্বিতীয়ার মা আছেন, তাই ঠাকুর বলতেন সুখ সারি আছে, যা খাঁচায় ফলমূল ছোলা টোলা দিয়ায়। এই কথাটি কেন বলছেন? এই যে এত লোকের ভক্তের ভিড়, সবাইকে প্রসাদ দিচ্ছেন, কিন্তু ঠাকুর জানতেন সবাই প্রসাদ পেলেও মা কিন্তু পাবেন না, কোনোদিন কারোর কাছে চাইবেনও না। ঠিক নজর করে ওই যে কনসার্ন, এতটাই কনসার্ন যে মায়ের কাছে যেন প্রসাদটা পৌঁছে যায়, সব সময় সেটাই চিন্তা করছেন। আর এই যে মা ঠাকুরকে যাচ্ছেন, ঠাকুরের কাছে ঠাকুরকে প্রণাম করে চলে আসছেন, আমরা জানি মা একদিন বলেছিলেন যে এমন স্বামীর হাতে পড়েছিলাম কোনোদিন আমাকে তুই বলেননি। ঠাকুর যখন মা দরজা বন্ধ করে চলে আসছেন, ঠাকুর বলেছিলেন ওরে দরজাটা বন্ধ করে দিয়ে যাস, ভেবেছিলেন লক্ষ্মী দিদি। এতটুকু যাতে অসম্মান না হয়, যখন ঠাকুর বুঝতে পারলেন লক্ষ্মী দিদি না মা এসেছিলেন, তখন বলছেন, পরের দিন বলছেন সারা রাত মা ঠাকুরের ঘুম হয়নি, যে তুমি না বলে তুই বলে ফেলেছিলেন। মা বলছে তাতে কি হয়েছে, বলেছে তো কি হয়েছে, না না এটা তো ঠিক হয়নি। এই যে খারাপ করে কথা বলা, আমাদের সমস্ত বইতে লেখা হচ্ছে, ইংরেজি সব বইতে, যে মেয়েদের খেতে দেওয়া হচ্ছে স্ক্যান্টি ফুড, তারপরে কি হচ্ছে বলছে রাফেস্ট ওয়ার্ডস, মানে জঘন্যতম শব্দ বলা হচ্ছে মেয়েদের। তার স্বামীরা বলছে, বাড়ির লোকজন বলছে, তারা তো দাসী, তাদের সাথে তো সম্মান দিয়ে কথা বলার দরকার নেই। রাফেস্ট ওয়ার্ডস, স্ক্যান্টি ফুড, সামান্য একটুখানি খাবার দিত, আর খারাপ ভাবে কথা বলা। এই যে তুই বলেও কখনো তিনি বললেন না, তার রাত্রিরে ঘুম হয়নি। এগুলো কেন লেখা হয়েছে? সবার জন্য, সবার জন্য। এই যে আজকের দিনে নারীবাদীরা বলছেন যে আমরা কি চাই, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কি চাই, হারমোনি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন। এই যে স্বামী স্ত্রীর মধ্যে আমাদের থাকবে পারস্পরিক বোঝাপড়া, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কোঅপারেশন, একে অপরের সহযোগী হব, সহমর্মী হব, আমরা একের অসুবিধাটা বুঝবো, কারো কিছু অসুবিধা হচ্ছে কিনা এই সব সময় নজর দেওয়া। ঠাকুরও যেমন দেখছেন, মাও সব সময় দেখছেন যে ঠাকুরের কোনটা দরকার, কি হলে ঠাকুরের সুবিধা হয়, এটা মা দেখছেন, ঠাকুরও দেখছেন। এইগুলি হচ্ছে আদর্শ স্থাপনের জন্য ঠাকুর করেছেন, কিন্তু মাও কি আদর্শ স্থাপন করে গেছেন, মাও আমাদের দেখাচ্ছেন যে কিভাবে আমরা সব সময় বাড়ির শুধু স্বামীর জন্য না, প্রত্যেকের জন্য আমরা চিন্তা করব, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আমরা ভালোবেসে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে একসাথে মিলেমিশে থাকব, একটি পরিবার। সেই পরিবার যেন ঘরে ঘরে যেন সেই শান্তিটা বজায় থাকে। এই যে যুক্তিবাদী ব্রাহ্ম নেতা ছিলেন প্রতাপচন্দ্র মজুমদার, তিনি কি বলছেন ঠাকুরের সম্পর্কে বলছেন, তিনি তো প্রত্যেক কথায় কথায় তার যুক্তি চাই, তারা তো পুতুল পুজোয় বিশ্বাস করে না, তারা কথায় কথায় যুক্তি, যুক্তি, যেটা তুমি যুক্তি দিয়ে না বোঝাতে পারবে সেই জিনিসে তারা বিশ্বাস করে না। সেই ব্রাহ্ম নেতা তিনি কি বলছেন, তিনি বলছেন, তার লেখা থেকে বলছি, কাম সম্পূর্ণরূপে জয় করা ছিল শ্রীরামকৃষ্ণের সারা জীবনের আকাঙ্ক্ষা, এবং তিনি জয় করতে সক্ষম হয়েছিলেন। এত বড় কথা তিনি বলছেন, তিনি জয় করতে সক্ষম হয়েছিলেন। যে মাকে তিনি উপাসনা করতেন, অর্থাৎ কালী মাতা,
তাকে জানিয়েছিলেন যে যত নারী আছে সকলেই মাতা কালীরই এক একটি রূপ। এই যে যুক্তিবাদী, যারা কোনো লজিক ছাড়া, এখন আপনি কাউকে একটা কিছু বলুন, বলেন এই কথাটা মেনে নেব, এর পিছনে কি লজিক আছে সেটা বোঝাও। যুক্তিবাদীরা তাই বলে, নারীবাদীরাও তাই বলে। কেন করব? তুমি বলছো বলেই মেনে নেব, না এর পিছনে কোনো লজিক আছে? যুক্তিবাদীদের এটাই কথা। এই কথা তিনি বললেন, বলতে বাধ্য হলেন। অনেক কথা বলা যায় এই বিষয়ে, কিন্তু আমি আজকে পয়েন্টগুলো সব ছুঁয়ে যাচ্ছি। তিনি যে মাতা কালীরই এক একটি রূপ নারীকে বলে, এটা তিনি তো স্বীকার করলেন। আরে তো লিখিত ভাবে, মুখে বলছেন না, লিখিত ভাবে বলে দিলেন মাতা কালীরই এক একটি রূপ নারীকে, তিনি এই কথা মাতা কালী বলে দিয়েছেন। এরই প্রকাশ আমরা দেখি শিশু কন্যা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সকলেই ছিলেন শ্রীরামকৃষ্ণের শ্রদ্ধার পাত্রী। ঠাকুর আছেন বলরাম মন্দিরে, ভক্ত বিশ্বম্বরের কথা আমরা জানি। সেই ভক্ত বিশ্বম্বরের মেয়ে, তিনি বালিকা কন্যা, তখন 6-7 বছর বয়স। তখন এসছেন বলরাম মন্দিরে, এসে ঠাকুরকে প্রণাম করেছেন। তো তিনি ঠাকুরের ভীষণ স্নেহধন্যা ছিলেন। তো ঠাকুরকে বলছেন, সেই বালিকাটি প্রণাম করেছেন, কিন্তু ঠাকুর একটু অন্যমনস্ক ছিলেন বা কিছু, এই যে ও প্রণাম করেছে তাতে উনি কোনো, মানে ওনার কোনো রিয়াকশন দেখা যায়নি। তো তখন মেয়েটি বলেছে, কি গো, আমি তোমাকে নমস্কার করলুম আর তুমি তো কিছুই বললে না। বললো, তাই নাকি, তুই নমস্কার করলি? তা বলে, দাঁড়াও আমি আরেকবার নমস্কার করি তোমাকে। তখন মেয়েটি ঠাকুরকে আবার নমস্কার করেছে। তো ঠাকুর তখন বসে কোমর পর্যন্ত তিনি নুয়ে ফেলেছেন, তারপরে সে বালিকাকে নমস্কার জানাচ্ছেন। এটাই হলো নারী ভাবনা, আজকের নারী ভাবনা। তারপরে বলছেন, কেলুয়ার গান শোন। কেলুয়ার গান শুনিয়ে তিনি তখন সেই বালিকাকে আনন্দ দিলেন। সরি, আমার ঠাকুরের কথা, মায়ের কথা বলতে গেলে ভেতর থেকে সব আসে। আমি অনেক কন্ট্রোল করার চেষ্টা করি, কিছুতেই রাখতে পারি না, জানেন। আমি সরি, ভেরি সরি। এইভাবে শিশুকে, তিনি বালিকাকে সম্মান জানালেন। তার কাছে এই যে মেয়েটিকে গান শোনালেন, গান শুনিয়ে মেয়েটি যে আনন্দ পেল, সেই আনন্দ দেখা যে কোনো নারীর মধ্যে, 8 থেকে বৃদ্ধা, সকলের মধ্যে এই আনন্দটা তিনি দেখতে চাইছিলেন। আবার বলছেন, ঠাকুর বলছেন, শোন, এই যে ভক্তদের বলছেন, কুমারী পূজা করি কেন আমরা? এই যে কুমারী পূজা করা হয় কেন করি? এই যে নাক দিয়ে কপ পড়ে, মানে এতটুকু বাচ্চা মেয়েকে পূজা করা হয়, সে বাচ্চা মেয়ের তো নাক দিয়ে কপ পড়ে। বলছে, যে মেয়ে নাক দিয়ে কপ পড়ে সেই মেয়েকে আমরা পূজা করি কেন? কারণ কারণ সব মায়ের রূপ, ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাত্মা, বেদের মধ্যে বলছেন, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। মাকে কুমারীর মধ্যে দেখতে পাই বলে কুমারী পূজা করি। এই যে ভক্তি, ভগবতীর বলছেন যে ভগবতীর প্রকাশ, মেয়েদের মধ্যে তিনি ভগবতীর কি প্রকাশ দেখছেন? অনন্ত বীর্য, অনন্ত শক্তি, অনন্ত দয়া এই নারীর মধ্যে তিনি দেখছেন। তাই তিনি ভগবতীর রূপ বলে কুমারী পুজোর কথা বলছেন। যে আমি দেখেছি একবার বেলুড় মঠে, যে সত্যি সত্যি মহারাজরা এই যে কুমারী পূজা করেন, সেই কুমারী পূজা করতে গিয়ে তারা সত্যি তার মধ্যে মাকে দেখতে পান। আমি দেখেছি কুমারী পূজা হচ্ছে, আর বাচ্চা মেয়ে বসে আছে, তো অত গয়নাগাটি শাড়ি টাড়ি পরে, আর সে ভয় পাচ্ছে, সে ঠোঁট ফুলাচ্ছে, আর ওই ভয়তে ও একদম হঠাৎ করে বমি করে ফেললো।
মহারাজরা দু হাতে এরকম ভাবে নিচ্ছেন, মা কিচ্ছু হয়নি, মা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, সব ঠিক আছে, তুমি ভয় পেও না মা। একদম মহারাজরা ওই মেয়ের বমি দু হাতে করে নিয়ে পরিষ্কার করছেন। তো এটাই আমি দেখছিলাম যে সত্যি সত্যি তারাও বিশ্বাস করেন যে ছোট ছোট বালিকার মধ্যেও ভগবতী আছেন। এই যে শ্রীরামকৃষ্ণের ভক্ত বাগবাজারের মহেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন, তার স্ত্রী তার স্মৃতি কথায় বলছেন যে একবার সেবেলায় তিনি হয়ে গেছিলেন তার বাবার সাথে। তো যখন ঠাকুরের ঘরের ওখানে গেছেন, তো ঠাকুরের ঘিয়ের বাটিটা রোদ্দুরে দেওয়া ছিল, তো উনি দেখতে পাননি। তো তখন কি হয়েছে, ওনার পায়ে লেগে গেছে, পা ঠেকে গেছে ঘিয়ের বাটিতে। তো তখন যখন ওরা পা লেগে গেছেন, তো বাবা খুব সংকুচিত হয়ে গেছেন, অন্য ভক্তরা রয়েছে, তারা ভাবছে কি ঠাকুরের ঘিয়ের বাটিতে পা লেগে গেল, কি হবে এখন? ঠাকুর বললেন, তাতে কি হয়েছে, বালিকা কালিকা। দেখুন কি চমৎকার কথা, আমাদের মনে কিন্তু আসে না কখনো এসব কথা। তাতে কি হয়েছে, বালিকা কালিকা। আমরা দেখি সে যুগে নারীকে তো মানুষ বলেই মনে করা হতো না, তখন যত রকম উপেক্ষা অবহেলা সব রকম ভাবে করা হয়েছে। তাদের লেখাপড়ার কথা ভাবা হয়নি, তারাও যে পড়াশোনা করতে পারে, তারাও যে স্বাবলম্বী হতে পারে, তারাও যে অনেক পড়াশোনা করতে পারে, এ কথা কখনোই ভাবা হতো না। সেই যুগে বসে শ্রীরামকৃষ্ণ তার শিষ্যা গৌরী মাকে দিলেন সন্ন্যাসের বস্ত্র। সন্ন্যাসের কথা, মেয়ে সন্ন্যাসী হবে তো ভাবাই যায় না, সন্ন্যাসের বস্ত্র দিচ্ছেন। আর কি হচ্ছে, যেটা সবচেয়ে মজার কথা, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসের বস্ত্র দিয়ে তাকে নাম দিলেন গৌরী আনন্দ, এই নামটি ঠাকুর দিলেন। দেখুন পরবর্তীকালে আমরা দেখি যে ঠাকুর চলে যাওয়ার কত পরে মঠ তৈরি হলো, ঠাকুরের সন্তানদের সব নামের সাথে আনন্দ যোগ হয়ে গেল, তাই না? এটা অদ্ভুত একটা ব্যাপার, কবে সঙ্গ হবে বা আদৌ হবে কিনা এসব তো কথা না, তারপরে তাদের নামের সাথে আনন্দ যুক্ত হবে কি হবে না এসব কথা কেউ জানে না। কতদিন আগে তিনি নারীকে পুরুষের সমান করে দিলেন, গৌরী আনন্দ নাম দিলেন। আর এই যে শুধু তাকে সন্ন্যাসের বস্ত্র দিয়ে তাকে সন্ন্যাসের অধিকারী করে দিয়ে গেলেন, শুধু তাই না, যে তিনি দেখা যাচ্ছে যে গৌরীমাকে বলছেন, আপনারা জানেন এসব কথা, গৌরীমাকে বারবার করে বলছেন যে এদেশের মায়েদের বড় দুঃখ, তুই তাদের দুঃখ দূর করার চেষ্টা কর, আমি জল ঢালছি তুই কাদা চটকা। তার মানে কি, আমি জল ঢালছি মানে আমি তোকে সমস্ত রকম শক্তি দেব, প্রেরণা দেব, যা কিছু প্রয়োজন আমি দিয়ে যাব, কিন্তু তোকে নামতে হবে তাদের দুঃখ দূর করার জন্য। আপনারা জানেন গৌরীমা বলেছিলেন আমি এখানে পারবো না, হিমালয়ে গিয়ে যা পারি করব। ঠাকুর বলেছিলেন না, তোকে এই টাউনে বসেই করতে হবে। মায়েদের বড্ড দুঃখ, এই মায়েদের দুঃখটা, এই যে ঠাকুর দক্ষিণেশ্বরে বসে থাকেন, ঘরে ঘরে মায়েদের যে কি দুঃখ সব তিনি জানতেন। সে যুগের পটভূমি একটু বলি, মেয়েদের কি বলা হতো জানেন, মেয়েরা ফেলনা, মেয়েদের কোনো দাম নেই এই জীবনে, এই সংসারে। এতই ফেলনা, পুরুষরা ছড়া কাটতেন মেয়েদের নিয়ে, মেয়ে যখন জন্মাচ্ছে মেয়েদের নিয়ে ছড়া কাটছে, মেয়ের নাম হেলি, পরে নিলেও গেলি, পরে মানে শ্বশুর বাড়িতে গেলে গেলি, আবর্জনা গেল, মেয়ের নাম ফেলি, পরে নিলেও গেলি, আর জমে নিলেও গেলি, জমে নিলে গেলে তো নিশ্চিন্ত হওয়া যায়। এইভাবে মেয়েদের অপদস্থ করা হচ্ছে। ভারতচন্দ্রের বইতে দেখবেন সেখানে বলা হচ্ছে পরের বাড়ির মেয়ে এনে আনা মানে কি, আবর্জনা বই তো নয়। দেখুন আমার না এসব ভাবতে গেলে কষ্ট হয় যে আমরা আজকাল তো স্বর্ণ যুগে বাস করছি, কত সুযোগ সুবিধা কত কি পাচ্ছি,
রাত্রির 12টা 2টোয় আমরা বাড়ি আসছি, কোনো কিছুতে মানা নেই, কিন্তু মেয়েরা একটু লেখাপড়া করতে পারতেন না। এই ভারতচন্দ্রের বইতে পাবেন, সেখানে বলছে এই যে মেয়েকে শ্বশুর বাড়ি যখন আনা হয়, তাতে বলছে পরের বাড়ির মেয়ে এনে কেন আনবো আমরা, শুধু আনা হয় বংশ রক্ষার জন্য, তা না হলে পরের বাড়ির মেয়ে আবর্জনা বই তো নয়। দেখুন কিভাবে ওপেনলি বলছে, আবর্জনা বই তো নয়। এই যে ম্যানুফ্যাকচারিং মেশিন, স্বামীজি বলছেন তো, এই যে উৎপাদনের যন্ত্র, ঠিক এই কথাই আমরা পাচ্ছি ভারতচন্দ্রের বইতে, যে বংশবৃদ্ধি, এই জন্যই তাদের আনা হচ্ছে, এছাড়া তাদের আনার কোনো প্রয়োজন নেই। বাড়িতে আবর্জনা, যে আর বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে গেলে আবর্জনা চলে গেল, আর জমে নিলে তো কথাই নেই, সবাই খুশি হচ্ছে জমে নিয়েছে। এই যে মেয়েদের লেখাপড়া, সে যুগে মেয়েদের যন্ত্রণা দূর করার জন্য গৌরীমা এগিয়ে এলেন। শুধু তাদের অক্ষর শেখাচ্ছেন না, তারা অ আ ক খ শিখবে কি একটু পড়তে শিখবে তা না, কিভাবে তিনি তাদের স্বাবলম্বী করেছিলেন। আপনারা জানেন যে তারা যাতে একটু রোজগার করতে পারে তার জন্য হাতের কাজ কত শিখিয়েছিলেন। গৌরীমার উপর একটা পুরো চ্যাপ্টার ওই আমার বইটার মধ্যে আছে। আমার বই বলি না, এই কাজটি মা করিয়ে নিয়েছেন, না হলে আমার মতো সাধারণ মানুষ পারত না করতে। এইভাবে গৌরীমা তাদের হাতে কলমে শিখিয়েছেন, গীতা পাঠ করতে শেখাচ্ছেন, পড়াশোনা শেখাচ্ছেন। এই যে শুধুমাত্র ঠাকুরের নির্দেশে তিনি মেয়েদের করলেন স্বাবলম্বী, লেখাপড়া শেখাচ্ছেন, তাদের এই জীবন যুদ্ধে যাতে তারা দাঁড়াতে পারে একেবারে সৈনিক তৈরি করে দিচ্ছেন, কোনো কিছুতে তারা যেন ভয় না পায়। আমরা সবাই জানি শ্রী শ্রী মাকে ঠাকুর ষোড়শী পুজো করেছিলেন, তো মাতৃশক্তি আবাহন করলেন। এটা যদি আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি, ওটা তো আধ্যাত্মিক দিক থেকে ওটার বিশদ আলোচনা আমরা বারবার শুনি, পড়ি, দেখি, ওটা আলাদা। কিন্তু আজকে এই যে নারী ভাবনা যেহেতু আমাদের বিষয়, সেই জন্য আমরা ভাবছি যে কিভাবে ঠাকুর এই যে পূজাটা করলেন, কি হলো। দুটি দিক থেকে আমরা ভাবি। প্রথমত, এই যে নারীর প্রতি, নারীত্বের প্রতি এই যে এত অপমান, ঠাকুর কিন্তু নীরবে নিঃশব্দে তার প্রতিবাদ করলেন। একেবারে আমরা যে কিছুতেই পতাকা উঠিয়ে মিছিল করছি, আমাদের এই চাই, ওই চাই, সেই চাই, এই করতে হবে, সেই করতে হবে, আমাদের দাবি মানতে হবে, কিচ্ছু না, নীরব প্রতিবাদ। এই নীরব প্রতিবাদ কিন্তু অনেক বেশি আমাদের উপরে প্রভাব ফেলছে। আজকের দিনেও তখনকার দিনেও হয়েছে যে এই নীরব প্রতিবাদ। তিনি তো এক কোনায় তার ঘরে বসে পুজো করলেন। এটা কি কি বোঝাতে চাইছেন তিনি, যে এই যে এত অসম্মান আর এত অমর্যাদা নারীকে তোমরা করো না। তিনি যে তাকে শুধুমাত্র সম্মান দিচ্ছেন তাই নয়, পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ নারীকে এবং নারীত্বের পরম মর্যাদার এবং সেই মর্যাদার চরম স্বীকৃতিটা দিয়ে দিলেন। এই স্বীকৃতিটাই মেয়েরা আজকের দিনে চায়। যত নারীবাদী আর্টিকেল দেখবেন, আমরা স্বীকৃতি চাই, আমরা কিসে কম, সেই স্বীকৃতিটা চাচ্ছে। সেই স্বীকৃতি তখন ঠাকুর দিয়ে গেছেন কতদিন আগে দিয়ে গেছেন। আরেকটা হচ্ছে জগতের দৃষ্টি আকর্ষণ করছেন, মুখ ফিরিয়ে দিলেন, জগতের মুখ ফিরিয়ে দিচ্ছেন। এই যে মাস্টারমশাই বলছেন না, যে ঠাকুর এক এক সময় চর থাপড় দেন, চর থাপড় দিয়ে আমাদের মুখটা তার দিকে ঘুরিয়ে দেন। এই পুজোটাও এটা মাস্টারমশাই বলেননি, পুজোটাও যে চর থাপড় তা না। আমরা যখন বিপদে আপদে পড়ি, আমরা ঈশ্বরকে ভুলে যাই, ঠাকুরকে ভুলে যাই, সেই প্রসঙ্গে উনি বলেছেন যে চর থাপড় দিয়ে ঠাকুরের দিকে, বিপদে ফেলে ঠাকুরের দিকে আমাদের মনটা নিয়ে যান। কিন্তু আমার মনে হয়েছে এটা, যে এটাও আরেকটা চর থাপড়, যে এই চর থাপড় দিয়ে
তিনি জগতের দৃষ্টিটা ওইদিকে আনলেন এই পুজোটা করে, যে নারীকে কতটা সম্মান দিতে হয়। এমন অদ্ভুত লাগে, যে কথা কেউ কোনোদিন ভাবতেই পারে না। পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি আছেন দক্ষিণেশ্বরে, মা ঠাকুরের পায়ে মালিশ করে দিচ্ছেন, কখনো তেল মালিশ করে দিচ্ছেন, এমনি মালিশ করে দিচ্ছেন। এই যে মা ঠাকুরের পায়ে তেল মালিশ করে দিচ্ছেন, তখন ঠাকুর আবার মাকে নমস্কার করছেন, যে তার প্রাপ্য মর্যাদা, তার যেটা প্রাপ্য সেটা তাকে দিতে হবে, সেই স্বীকৃতিটা তিনি দিয়ে গেলেন। বারে বারে ঠাকুরের কথা আমরা পাই, এখানকার যা কিছু করা সে তোদের জন্য। এই যে বলছেন না, ক্রিস্টোফার ঈশ্বরুদ বলছেন যে দৃষ্টান্ত স্থাপন করলেন, আদর্শ স্থাপন করলেন। ঠাকুর নিজেও বলেছেন, আমি 16 টান করলে তোরা 1 টান কর, যদি করিস তাই। সেই জন্য তিনি আদর্শ স্থাপন করে যাচ্ছেন বারবার করে। আর এই যে শ্রীরামকৃষ্ণের এই যে মাকে প্রণাম করছেন তিনি, তো এটা যেন ছেলেরা হয়তো আজকের দিনে সেটা করবে না, কিন্তু কিছু হলেও তার সম্মানটা যেন দেওয়া হয়, এটার জন্যই ঠাকুরের এই ব্যবহার মায়ের সাথে। আচ্ছা, শ্রীরামকৃষ্ণের চোখে তো জগতের যত স্ত্রী সব তো ভগবতী, তাহলে তিনি কি জগৎকে কি বলছেন এই কথাটাতে, যে এরকম মায়ের রূপ, ভগবতী রূপ, এক একটি কালী মাতার রূপ, বারবার এই কথাটা আসছে যখন, তার মানে আমরা যেমন মা কালীকে, মা দুর্গাকে, মা ভগবতীকে কি করি, তাকে তো কখনো অশ্রদ্ধা করি না, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকে। এই শ্রদ্ধাটা যাতে নারীর প্রতি পুরুষের আসে, সেই জন্য তিনি বারবার এই কথা বলছেন। আমরা দেখি এই শ্রদ্ধাটা কোন স্তরে গেছে, শুধু যে সাধারণ গৃহস্থ বধূদের কথা বলছেন তা না। 19বিংশ শতাব্দীর বঙ্গ রঙ্গমঞ্চ আমরা জানি, তখন পতিতাদের নিয়ে আসা হতো অভিনয়ের জন্য। বহু বিভক্ত জন, তাদের নাম আমি বলছি না, যে সমস্ত ফুটপাতে, এই ধরুন আমাদের নর্থ ক্যালকাটার যে সমস্ত আছে রঙ্গমঞ্চ, এই ফুটপাত দিয়ে তারা হাঁটতেন না, যে পতিতারা ওখানে আসে, নিষিদ্ধ পল্লী থেকে তাদের নিয়ে আসা হচ্ছে, তাদের নিয়ে লোকে চিৎকার করে, কিন্তু কোনোদিনও তাদের কথা ভাবেনি কোনো মেয়ে এইভাবে আসতে চায় না, তাদের কোথায় কষ্ট, তাদের কোথায় দুঃখ, তাদের কোথায় অভাব, তারা না খেতে পেয়ে এসছে, তাদের পিতৃকুল নেই, শ্বশুরকুল নেই, কিচ্ছু নেই, কিন্তু আমরা চিৎকার করছি, তারা অপাঙ্ক্তেয়, সমাজে তারা অপাঙ্ক্তেয়। ঠাকুর যাচ্ছেন রঙ্গমঞ্চে পতিতাদের অভিনয় দেখতে, এই যে তখন নানান জনে বলছে, সমালোচকরা বলছেন যে যারা বঙ্গ রঙ্গমঞ্চে অভিনয় করেন পতিতাদের সাথে, তাদের তো চরিত্র ভালো থাকতেই পারে না, এমনকি যারা ওই অভিনয় দেখতে যান তাদেরও চরিত্র ভালো থাকতে পারেন না, কিন্তু ঠাকুর যাচ্ছেন, ঠাকুর ভালো নাটক হচ্ছে উনি যাচ্ছেন দেখতে। এই যে পতিতাদের সুন্দর দৃষ্টিতে দেখার সূচনা ঠাকুর করলেন। আমি বলি, বিখ্যাত নাট্যকার, অভিনেতা অমৃতলাল বসু, তার নাম আমরা জানি, নাট্য সমালোচক বসন্ত কুমার ঘোষ, এদের সব লেখার থেকে পাচ্ছি তারা কি লিখছেন, আমি সেটা কোট করছি। একমাত্র অভিনেত্রীদের কৃতিত্বেই সাধারণ নাট্যশালা শ্রীরামকৃষ্ণের পদধূলিতে পবিত্র হয়েছিল। এই যে পতিতারা অভিনয় করছেন, তাদের তিনি যে বাহবা দিচ্ছেন, ওই চমৎকার অভিনয় দেখে বারে বারে আসছেন, তিনি বলছেন এই যে তাদের শ্রদ্ধার দৃষ্টিতে দেখা, এবং বঙ্গ রঙ্গমঞ্চ একটু উঁচু জায়গায় চলে গেল, লোকে আর তখন ঘৃণা করতে পারছে না, কিন্তু তাও লোকে বলছে। শিবনাথ শাস্ত্রী মহাশয়, ব্রাহ্মণ নেতা শিবনাথ শাস্ত্রী মহাশয়, তিনি যেতেন খুব,
দক্ষিণেশ্বরে। তো একজন বলছে, আচ্ছা আপনি যে এত দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন, এখন তো আর যান না? তার উত্তরে উনি বলছেন, শিবনাথ শাস্ত্রী মহাশয় বলছেন, যাব কি? রঙ্গমঞ্চের হীন চরিত্র লোকের সাথে ওনার ওঠা বসা, আমাদের সেখানে আর যাওয়া চলে না। কিন্তু পরে দেখেছেন তো শিবনাথ শাস্ত্রী মহাশয় আর ঠাকুরের সে একদিন আলাদা চ্যাপ্টার হয়ে যায়, এত সুন্দর। এইভাবে তারা বলছেন যেখানে যাওয়া যায় না, হীন চরিত্র লোকের সাথে। ওনারও তো চরিত্রের ঠিক নেই, শ্রীরামকৃষ্ণেরও তো চরিত্রের ঠিক নেই। পতিতাদের সঙ্গে তাদের আশীর্বাদ করছেন, তাদের কত কি বলছেন, মা তোর চৈতন্য হোক বলছেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, তাহলে তো ওনারও চরিত্র ঠিক নেই। কিন্তু এই নাট্য সমালোচক নাট্যকারেরা বলছেন যে পতিতাদের যে শ্রদ্ধার চোখে দেখতে হবে। দেখুন, সমাজের সব স্তরের নারীর কথা তিনি ভাবছেন, শুধু গৃহীতের জন্য ভাবছেন না, যারা লেখাপড়া শেখেনি তাদের কথা ভাবছেন না, যারা দুটো পয়সার জন্য মেয়েরা লোকের কাছে হাত পাতে তাদের জন্য ভাবছেন না, সবার কথা ভাবছেন, পতিতাদের জন্য ভাবছেন। এই হাত পাতা বন্ধ করার জন্য তিনি এত ব্যবস্থা করলেন, সেই সঙ্গে পতিতাদের তোলার জন্য তিনি নিজে যাচ্ছেন। এই অপূর্ব অভিনয় দেখতে, এই যে তাদের মধ্যেও যে দিব্য সত্তা আছে, পতিতাদের মধ্যে আছে, সমস্ত নারীর মধ্যে যে দিব্য সত্তা আছে, তিনি সেটা দেখিয়ে দিচ্ছেন। আর আমরা কথার মৃত্যুর মধ্যে একটা পাই না, ঠাকুর বলছেন যে ভালো গাইতে পারে, যে ভালো বাজাতে পারে, যে ভালো অভিনয় করে, প্রত্যেকের মধ্যে ঈশ্বরের প্রকাশ। এটা কথামৃতের মধ্যে এই কথা রয়েছে। কাজেই সব সময় বেশি করে ঠাকুর ভাবতেন যে মেয়েদের জন্য, এ কথা নারীবাদীদের সকলকে জানানোর দরকার। আমাদের বোধহয় আর বেশিক্ষণ সময় নেই, আমি শেষ আর এটা বলতে থাকি, যেটাতে আরেকটি যেটা আমাদের খুব বেশি রকম হয়, যেটা বলতে খারাপ লাগে, বিধবা। আমি কালকেও একজনকে বলছিলাম, স্বামীজির বাড়িতে হয়ে যাওয়ার পরে যখন সবাই এগিয়ে আসেন কথা বলেন, একজন ভদ্রমহিলা বলছেন, দিদি আমার না কেউ নেই, আমি না বিধবা। তাহলে বিধবা কথাটা আপনারা বলেন কেন? বিধবা হচ্ছে ধব, হচ্ছে রক্ষক, যার রক্ষক নেই সে বিধবা। তো আজকের দিনে এই বিধবা কথাটা বলবেন না। বিধবা এখন মেয়েরা লেখাপড়া শিখেছে, তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, সন্তানকে স্বামীহারা নেই, ছেলে মেয়েদের মানুষ করছে। আগেকার দিনে তাদের তো এক স্বামী ছাড়া কেউ রক্ষা করার ছিল না, তাই তখন যারা স্বামীকে হারাতেন তখন তারা সত্যি বিধবা হয়ে যেতেন, নানাভাবে প্রলুব্ধ করে, জানে একে দেখার কেউ নেই, একে রক্ষা করার কেউ নেই। এই যে তারা চলে যাচ্ছে পতিতালয়ে, এর ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে তার অনেক কাহিনী আছে। আমি বললাম বিধবা কথাটি বলবেন না, সেই বিধবাদের কথা একটুখানি বলি, তারপরে শেষ করব। এই যে বিধবা মেয়েদের, তারা বলছেন তুমি বিধবা, তুমি বিধবা, এক বেলা খাবে, রাত্রির একটুখানি সেদ্ধ আলো চালের ভাত, এছাড়া কিচ্ছু না। তাদের যে কি করুণ অবস্থা, এ সমস্ত একেবারে চ্যাপ্টার পর চ্যাপ্টার হয়ে যায় তাদের কাহিনী বললে। তো আমি একটি কথা বলি, নিস্তারিণী দেবী তার পরের স্মৃতি কথায় বলছেন। আগে বলিনি, নিবারণ বাবুর মেয়ের কথা। বিদ্যাসাগর মহাশয়ের কাছে একজন গেছে, গিয়ে বলছেন, বিদ্যাসাগর মশাই আমাদের তো ধর্ম বলে আর কিছু রইল না। তখন উনি বলছেন, বিদ্যাসাগর মশাই বলছেন যে কি হলো, কেন ধর্ম রইল না কেন? আমি এক্ষুনি দেখে এলাম, ওই নিবারণের 8 বছরের মেয়ে, সে খিড়কির দুয়ার দিয়ে, মানে পেছন দরজা দিয়ে এদিক ওদিক তাকিয়ে সোজা পুকুরে নেমে আজলা ভরে জল খাচ্ছে। ওই ঠাটা পড়া গ্রীষ্মের রোদ্দুরে সে মেয়ে থাকতে পারেনি, একাদশীর দিন তাকে তো নির্জলা উপোস করতে হবে। 8 বছরের মেয়ে, সে আজলা ভরে ভরে জল খাচ্ছে। আমাদের সমাজে কি ধর্ম বলে আর কিছু রইল? এগুলো বলতে গেলে না সত্যি একদম বুকের ভেতর কেঁপে ওঠে যে আমরা স্বর্ণযুগে বাস করছি, সত্যি সত্যি স্বর্ণযুগে বাস করছি। এইরকম নিস্তারিণী দেবীর কথা একটু বলি, যে
নিস্তারিণী দেবী স্বামী মারা যাওয়ার পরে তো চলে এসছেন, ভাইয়ের বাড়িতে চলে এসছেন। ভাই আছেন আর ভাইপোরা আছেন। সারা দিন তিনি উদয় অস্ত পরিশ্রম করছেন। ওই দুপুরবেলা এক মুঠো ভাত তিনি বাগান পরিষ্কার করে শুকনো পাতা দিয়ে ৩টে ইটের উপরে একটা মাটির হাঁড়ি বসিয়ে ওটাতে খেতেন। একেবারে অসুস্থ হয়ে পড়েছেন, সারা বাড়ির কাজ করছেন। একদিন দাদা অফিস থেকে এসে বৌদিকে জিজ্ঞাসা করছেন, উনি শুয়ে আছেন, উঠতে পারছেন না, শুয়ে আছেন, উনি শুনছেন। দাদা বলছে, সন্ধে হয়ে গেছে, আজকে বাড়িঘর দরের এইরকম অবস্থা কেন? সব এলোমেলো অগোছালো হয়ে আছে। বলছে, কি করে হবে? তোমার বোনের তো জ্বর। এই জ্বর শুনেই দাদার সঙ্গে সঙ্গে বলেন, বেধবার আবার ব্যারাম কি? সে মানুষ না, বেধবা মানুষ না, বেধবার আবার ব্যারাম কি? শুনছেন উনি? তারপরে ভাইপোরা বলা বলি করছে, ওই যে এক মুঠো চাল দুপুরবেলা খান। তখন বলছেন, ভাইপোরা মিটিং করছে, বলছে পিসির বিলি করো। তখন উনি ভাবছেন আমাকে নিয়ে কি বলছে, বিলি করাটা মানে কি? উনি আড়াল থেকে শুনছেন। ভাইপোরা বলছেন, পিসি একবেলা আমার বাড়িতে খাবে আজকে, কালকে দুপুরবেলাটা তোমার বাড়িতে, যেন একেবারে সে পদে পদে সাজিয়ে খেতে দেবে। পিসির বিলি করো। এই এই অবস্থাতেও মেয়েরা ছিলেন, তাদের যে কি কষ্ট। ঠাকুর লক্ষ্মী দিদির স্বামী চলে যাওয়ার পরে মাকে বলছেন, ও যেন ধান ধুতি না পড়ে, রাক্ষসে বেশ, ও যেন কখনো এইভাবে না থাকে। মা সবাইকে বলছেন ঠাকুরের নির্দেশে। ঠাকুর একাদশীর দিন যোগীন মা খুড়ি মাকে শরবত করে খাইয়েছিলেন, সে গল্প আপনারা জানেন। মাকে উল্টে বকেছিলেন, তুমি কেন শরবত করে খাওয়াওনি? মা তখন বলেছিলেন যে আমি বলেছিলাম, উনি খেতে চাননি, আজকে একাদশী, নির্জলা উপোস, সেই জন্য। এই যে ঠাকুর বারবার বলছেন, অদ্বৈত ঈশ্বরের প্রকাশ সকলের মধ্যে আছে। ঠাকুরের কথাটি বলি, পুরুষ আর প্রকৃতি অভেদ, ভেদ নেই। এটাই আজকাল বোঝার চেষ্টা করি আমরা। কোনোভাবে ভেদ নেই। পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না, প্রকৃতিও পুরুষ না হলে থাকতে পারে না। একটি বললে আরেকটি সঙ্গে সঙ্গে বুঝতে হবে, কারণ কেউ আলাদা নয়। আর এই যে সঙ্গে সঙ্গে থাকতে হবে পুরুষ এবং প্রকৃতি, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে থাকি, পুরুষ আর প্রকৃতি যদি আমরা আলাদা হয়ে থাকি, তাহলে তো এই সৃষ্টি থাকবে না, এ সংসার তো থাকবে না, আমাদের তো থাকতেই হবে একসাথে। কিন্তু ওই সীমাটা ঠাকুর বলে দিচ্ছেন যে কোথায় আমাদের থামতে হবে, কোথায় আমাদের বাসনা কামনা সবকিছু থামতে হবে। এই যে অনেকে বলেছেন ঠাকুরের নিজের কোনো শারীরিক চাহিদা ছিল না বলে ঠাকুর তার স্ত্রীকে বঞ্চিত করেছেন নারীর সার্থকতা থেকে, যে মা হওয়ার যে সার্থকতা, সেই থেকে বঞ্চিত করেছেন। এর উত্তরে মা কি বললেন, লোকে শুধু শরীরের সম্পর্কের কথাই জানে, এর বাইরে তারা কিছু জানে না, সেই জন্য তারা শুধু ওইসব কথা বলে। এই প্রতিবাদ করছেন মা। এই যে ঠাকুর যে তাকে বঞ্চনা করেননি, বঞ্চিত করেননি, সে তার প্রতিবাদ করলেন মা। আর এই যে সমীকরণ করে দিলেন, নারী পুরুষকে মা একসাথে করে দিলেন, অভেদ, তাদের কারোর মধ্যে আলাদা সত্তা নেই, সব এক, দুজনে অভেদ। আমরা ভেদাভেদ করতে পারি না, যে তুমি নারী বলে তুমি ঈশ্বর দেখতে পারবে না, আমি পুরুষ, আমি ঈশ্বর দর্শন করব, আমি অনেক আধ্যাত্মিক পথে এগিয়ে যাব, তা না। আমরা যৌথভাবে এগিয়ে যাব, সব আমরা পারবো দুজনে। কিন্তু এই যে আমাদের যেটা আসল কথা মা ঠাকুরের জীবনে, যে একসাথে থেকে দুজনকে পারস্পরিক শ্রদ্ধার দ্বারা, সহমর্মিতার দ্বারা, ভালোবাসার দ্বারা আমরা যে কোনো কাজে এগিয়ে যাব, সেখানেই আমাদের শান্তি। এই যে সমীকরণ করে দিলেন, সেই জন্য তাকে এই যে সমীকরণ করে দিলেন, এক করে দিলেন। যে বলা হয় না যে রথের দুটো চাকা সমান না হলে সৃষ্টি চলতে পারে না, সংসার চলতে পারে না, এটা তিনি
একটা ব্যালেন্স করে দিচ্ছেন। কিভাবে এই অভেদ দৃষ্টি দিয়ে তিনি সবাইকে দেখতে বলছেন, সেইভাবে তিনি সমন্বয় করে দিলেন। তাই জন্য ঠাকুরকে বলা হচ্ছে সমন্বয় মূর্তি। আর এই যে মেয়েরা সমাজের কাছে এত লাঞ্ছনা বঞ্চনা পেয়েছেন, তাদের যে হেলায় ছড়িয়ে রেখেছে, তাদের কোনো প্রাণ ছিল না। স্বামীজি লিখছেন যে তাদের কোনো প্রাণ নেই। এই যে সূর্যোদয় হয়, এই নতুন সূর্য তাদের আনন্দ দেয় না। এই যে এত সুন্দর পৃথিবী কোনোভাবে তাদের বিচলিত করতে পারে না, তাদের আনন্দ দেয় না, দুঃখ দেয় না, কিচ্ছু দেয় না। আর বলছেন তাদের কোনো আশার কথা বললেও তাদের কোনোভাবে সে আশা তাদের ভেতরে জাগানো যায় না। রবীন্দ্রনাথ খুব সুন্দর একটি উপমা দিচ্ছেন। এই মেয়েরা, এই যে তারা তো বেঁচে মরে আছে, তাদের প্রাণটুকুই আছে, কিন্তু আর কোনো সত্তা তাদের নেই। তখন রবীন্দ্রনাথ বলছেন তাদের মৃত কাষ্ঠ হয়ে বেঁচে আছে তারা। যেমন একটা গাছের মরা ডাল, মোটা একটা ডাল পড়ে থাকে, তার কোনো মূল্য নেই, তার কোনো প্রাণ নেই, কিচ্ছু নেই, কোনো কাজেই লাগে না, লোকে যাওয়ার সময় লাথি মেরে চলে যায়, মৃত কাষ্ঠের মতো পড়ে আছে। রবীন্দ্রনাথ বলছেন এই মৃত অবস্থায় থাকতে থাকতে আমাদের মনে হয় যে মেয়েরাও যেন মনে মনে বলছেন, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সবাইকে ধন্যবাদ। অসংখ্য প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দিদিকে। এখন আমরা সত্যি বাগরুদ্ধ, দিদি যাবেন না, আমরা মানে বাগরুদ্ধ হয়ে আছি। কোথায় যেন চলে গেছিলাম। নিজেকে যদি ওই জায়গায় ভাবি যে 300 বছর আগে, 200 বছর আগে বা 100 বছর আগে মায়ের সময়ের, ওই সময়কার নারী হয়ে যদি জন্মাতাম আমরা, মানে সে কি আমরা মানে সে শক্তি তো মনে হচ্ছে অপূরণ শক্তি তাদের মধ্যে ছিল, তাই টিকতে পেরেছে। আমরা তো তার বিন্দুমাত্রতেও হয়তো নিজেদের রাখতে পারবো না। কি ভীষণ ভীষণ প্রাণ শক্তি। আমরা এতক্ষণ এই অনুধ্যানের মধ্যে ছিলাম ঠাকুরের নারী ভাবনা, বিভিন্ন ছোট ছোট ঘটনা, ঠাকুরের মুখ নিঃসৃত তার বিশ্বাস, তার শ্রদ্ধা দিয়ে তিনি নারীকে এই জায়গায় আজকে প্রতিষ্ঠিত করেছেন। তাই আমরা আজকে এই স্বর্ণযুগ পেয়েছি। এখন আজকের বিষয়ের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সরাসরি করতে পারেন, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। সকল দিদিদের কাছে ও ভক্তমণ্ডলীর কাছে নিবেদন, আপনারা আজকের বিষয়ের উপরে প্রশ্ন করতে পারেন। না সত্যি এই অনুধ্যানের পরে দিদি প্রশ্ন আর আসে না, একদমই আসে না প্রশ্ন, বাক্য আর খালি অনুভব করতে হয়, অনুভব করতে হয়। অপূর্ব লাগলো, এত সুন্দর, মানে সব ঘটনাই জানা, কিন্তু এত সুন্দর মালাটি গাঁথলেন আপনি, অপূর্ব। আর একটা কথা বলি দিদি, যে এই প্রসঙ্গ প্রথম যেটা শুরু করলেন যে তখনকার দিনে সমাজের কথাটা, তো এইটা পুরোপুরি এই ছবিটা পেয়েছি স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্তের লেখা যে বইটি আছে না, বইটার নাম কি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বা এরকম একটা কিছু হবে বইটার নাম। এই কথাগুলি উনি সে যুগের শ্রীরামকৃষ্ণ অনুধ্যান বোধহয় ওই বইটিতে পেয়েছি। পাবেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে খুব তাতে হ্যাঁ হ্যাঁ তখনকার সমাজটা যে কত মানে নিচে পড়েছিল, সেই জায়গায় ঠাকুর এসে কোথায় তুললেন, এটা মানে পুরো ভালো বুঝতে গেলে আমি দেখছি মহেন্দ্রনাথ দত্তের ওই বইটি পড়ে আর কি। অপূর্ব, মানে সেখানে মানে নারী একেবারে মানে কত পদদলিত। হ্যাঁ, আপনি এইগুলো মানে ছুলেন বলে আরো ভালো লাগছে জিনিসটা। হ্যাঁ, বলা যায় নানান ঘটনা সে যুগের মেয়েদের স্মৃতিকথা থেকে নিয়ে সেগুলিতে একেবারে সমাজটাকে তুলে ধরে, পুরো সমাজটাকে তাদের স্মৃতিকথা তুলে ধরে। কাজেই সেগুলি পড়লে না সত্যি চোখে জল রাখা যায় না, সত্যি সত্যি। এই উত্তরণের পেছনে ঠাকুরের কত অবদান, মায়ের কত অবদান।
কত অবদান, সত্যি কথা। দিদি খুব ভালো লাগলো। নিশ্চয়ই। আমি চিন্ময়ী নন্দী। ও বাবা, আচ্ছা আচ্ছা। খুব ভালো হলো, আপনার সাথে আমার কখনো দেখা হয়নি। আমারও দেখা হয়নি কোনোদিনও। মহারাজ থাকতে মহারাজ বলেছিলেন তুমি পরিচয় করিয়ে নিও, কিন্তু পূর্ণাত্মানন্দ মহারাজ, কিন্তু তার সেটা আর হয়নি, হয়ে ওঠেনি। অঞ্জনা, অঞ্জনা আপনার কথা বলেন তো? ও আচ্ছা 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 আচ্ছা। অঞ্জনা আপনার বোধহয় আত্মীয়, বৌদি হয়। হ্যাঁ বৌদি হয়। বৌদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার সাথে স্বামীজির বাড়িতেই আমার, স্বামীজির বাড়িতে দেখা হয়। হ্যাঁ হ্যাঁ। আপনার লেখা তো দিদি আমি অনেক পড়েছি, অনেক পড়েছি। আমার এখন শরীরটা একদম করোনার পরে না একদম খারাপ হয়ে গেছে। এই শিবজন ভেঙে গেছে, তারপরে স্পাইনাল কর্ড ভেঙে গেছে, অপারেশন হয়ে আমি একদম দিদির বাড়িতেই থাকি। মা বাবা মারা গেছে, খুবই খারাপ। খুব ভালো লাগলো আজকে আপনার আলোচনা। বাবা আপনি কথা বলছেন, অনেক ভালোবাসা রইলো। হ্যাঁ, অনেক শুভকামনা রইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে আমি যেটুকু বলতে পেরেছি খুব দারবাসে বলতে আরম্ভ করেছিলাম যে সবাই শুনতে পাবেন তো, কিন্তু দুই ভগিনীর প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তারা যেভাবে আমাকে 8 ঘন্টা ধরে ট্রেনিং দিয়েছে, তো মানে কিছুদিন ইজি হতে পারছিলাম না বলতে গিয়ে, কিন্তু দেখলাম সবাই যখন চুপ করে আছেন, এই কথাটা কোনো একটা মেসেজ আসেনি যে শুনতে পাচ্ছেন। না 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 না, সবাই শুনেছি, পরিষ্কার শোনা গেছে। আবার আসতে হবে, আবার আমাদের সামনে এরকম আবার আসতে হবে। এবার তো শিখে গেলেন, এবার আবার আসতে হবে। আমার খুব আবার আসবেন, মন ঘুরে গেল আজকে। খুব সুন্দর, কৃপা না হলে আমি তো সবাইকে বলি যে আমি একটা অতি সাধারণ তুচ্ছ মানুষ, মা না করালে, এবং সত্যি সত্যি এমন প্রতিকূলতার মধ্যে ছিলাম, একটার পর একটা, কিন্তু মা যে কোথা থেকে আমাকে দিয়ে করালেন। অনেকে আমাকে এই প্রশ্নটা করে যে মায়ের উপরে কাজ এতদিন রামকৃষ্ণ মিশনের 100 বছর হয়ে গেল, তখনও কারোর কেউ করেননি। এই প্রশ্নটা দিদি যে খুব জানতে ইচ্ছে করছে, মানে অনেক তো বিষয় পিএইচডি করার জন্য মাকে আপনি নিলেন, মানে সেটা কোথা থেকে ইন্সপিরেশনটা পেলেন, মানে কে আপনাকে এই দিল? আমার যেখানে আমার কর্মস্থলে যে আমাদের টাইমিং ছিল, সেই টাইমিংটা চেঞ্জ হয়ে গেল, তাতে আমি অনেকটা সময় পেয়েছিলাম হাতে। তখন আমি বাড়ি এসেই ভাবতাম যে এই সময়টা তো আমার বাড়িতে থাকার কথা না, আমার তো ওয়ার্ক প্লেসেই থাকার কথা। তো সেই সময়টা যখন পেলাম, আমার তো একটা কিছু করা উচিত। আমার সংসারের কাজকর্ম, সন্তানের যত্ন, বাড়ির যত্ন, সবটাই তো করেই তো আমি এই সময়টা থাকতাম বাইরে। এই সময়টা আমার একটা কিছু করতে হবে। আমি একদিন দুপুরবেলা বিশ্রাম করছি, আর তখন আমি জানি না, নিজের মনেই আসছে, আচ্ছা মায়ের উপরে কেউ কখনো কাজ করেছেন বলে তো শুনিনি, মায়ের উপরে কাজ করা যায়। এটাই তখন আমার মনের মধ্যে চলতে আরম্ভ করলো। এরপরে তখন আমি গেলাম উদ্বোধনে, গিয়ে পূজনীয় মহারাজ স্বামী পূর্ণাত্মানন্দজির কাছে গেলাম। উনি বলছেন আমার জানা নেই, আপনি চেষ্টা করুন, দেখুন। কত জায়গায় কত জনের কাছে গেছি, আর এই যেহেতু আমি কলকাতার মেয়ে না, সেই জন্য আমার কোনো শিক্ষক, আমার পরিচিত যে আমার হয়ে বলবে যে না ও কাজটা করবে, কারণ অনেকেই রিসার্চে এসে না বেশি দিন থাকতে পারে না, চলে যান। তো সেই জন্য একটা সিট নষ্ট হয়, কেউ নিতে চাচ্ছে না। আপনার শিক্ষক কে ছিলেন এখানে, তার মানে ওনারা নিজেরা কথা বলে নেবেন যে এসেন্সিয়ালি কাজটা করবে কিনা, শেষ পর্যন্ত থাকবে কিনা, মাঝখান থেকে একটা সিট আমার নষ্ট হবে। আমার তো এখানে কেউ জানা নেই, কিন্তু এই করতে করতে সমস্ত মা যোগাযোগ করে দিয়েছেন। এছাড়া কলকাতার আমি রাস্তা চিনি না, কিছু না, কোথায় কোথায় গেছি সব মা সঙ্গে করে করে নিয়ে গেছেন। সত্যি আমার বেলাও তাই দেখেছি বাবা। আমি তো স্বামীজির উপর কাজ করেছিলাম, আমিও দেখেছি। যখন মানে ভাবতেই পারতাম না যে আমি কোনোদিন পারবো। আমার ডানকুনিতে বাড়ি, কোথায় গোল পার্ক, কোথায় ন্যাশনাল লাইব্রেরি, ও ঠিক মাই ব্যবস্থা করে দেন দিদি, কি বলবো আর, মাই ব্যবস্থা করে দেন। যাক আপনার আলোচনা আজকে খুব ভালো লেগেছে, আবার আপনি আসবেন,
আমরা সবাই আচ্ছা, অধীর দিদি, আগ্রহে আপনি বসে please- থাকবো। দিদি প্লিজ আপনি আমাকে আপনি বলবেন না, আমার লজ্জা আচ্ছা করবে। আচ্ছা আচ্ছা, তুমি হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ, আমরা ভগিনীরা- বন্ধু। হ্যাঁ, আমরা ভগিনীরা মায়ের মেয়ে, হ্যাঁ, আমরা সবাই বন্ধু। হ্যাঁ, আমি মায়ের কাছে প্রার্থনা করি এই সঙ্গ একেবারে সঙ্গবদ্ধ হয়ে বহুদিন চলুক, দীর্ঘায়ু হোক, ইয়াং জেনারেশন এগিয়ে আসুক। ঠিক সকলকে বলেছেন। আমার আন্তরিক কৃতজ্ঞতা শেষ নেই। আজকে যে আমি বলতে পারবো, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রথম দিকে আমি মানে ফাম্বল করছি, পারছিলাম না বলতে। না 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 না, খুব ভালো হয়েছে, খুব ভালো। প্রথম থেকে শেষ অব্দি একদম একরকম ভাবে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সবসময় হয়, কোনো প্রবলেম হয় মাইদি আমাদের প্রণাম দেবেন সারদা নারী জাগরণের পক্ষে, সকলের পক্ষ নিশ্চয়ই থেকে। আপনাদেরকেও আমার প্রণাম, ভালোবাসা সব রইল সকলের প্রতি। খুব আনন্দ অনেক পেয়েছি। ভালোবাসা, শুভকামনা রইলো। এখন আমাদের আরেকটি পরবর্তী পর্যায়ে যাব। হ্যালো ঝর্ণাদি অফ মিউট করুন একটু ঝর্ণাদি। হ্যালো হ্যালো, আমি একটু কথা বলছিলাম। আপনি যে মায়ের আপনি বলছেন যে প্রথমেই শুনলাম যে সারদা মায়ের উপর আপনি পিএইচডি করেছেন। তো সেই পিএইচডিটা কিরকম আমি একটু জানতে চাচ্ছি। যে একটু আলাদা কলেজ না স্কুল না কি, পিএইচডি মানে এটা কিরকম এইটুকু জানতে চাচ্ছি। ইউনিভার্সিটির থেকে এই ডিগ্রিটা দেওয়া হয়, এটা যাদবপুর ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রিটা দিয়েছে। গবেষণা করতে হয় 5 বছর, ওরা প্রথমে 5 বছর সময় দেন, আমার 4.5 বছরেই হয়ে গেছিল। যারা শেষ করতে পারেন না আবার অ্যাপিল করতে হয় ইউনিভার্সিটির কাছে, তখন তারা ওই টাইমটা এক্সটেন্ড করে দেন। ওই অ্যাপিলটা করলে পরে টাইমটা এক্সটেন্ড করেন। এক একটা ইউনিভার্সিটির এক এক রকম নিয়ম থাকে। তারপরে আমি যে গবেষণা পত্রটি সাবমিট করলাম সেটা 4টে ইউনিভার্সিটির কাছে পরীক্ষকের কাছে গেছে, তারা পরীক্ষা করে তার রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টটা পাওয়ার পরে একটা ভাইভা হয়, তারা প্রশ্ন করেন। যে সমস্ত পরীক্ষকের কাছে যায় তারা ওই পুরো থিসিসটা একটা, সে আমারটা একটা মহাভারতের মতো হয়েছে। বইটা যেটা উদ্বোধন থেকে বেরিয়েছে সেইটা উদ্বোধনের মহারাজরা বললেন যে এই জিনিস এই প্রথম হয়েছে, অন্য কোনো প্রকাশকের কাছে যাবে না, এটা আমরা বের করব। সেই জন্য বেলুন মঠ থেকে এটা প্রকাশিত হলো উদ্বোধনের কার্যালয় থেকে। তো এইটা যখন 4 জনের কাছে গেল, তারা রিপোর্ট পাঠিয়ে দিলেন। আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে জমা দিয়েছি, যাদবপুর ইউনিভার্সিটিতে এলো রিপোর্টগুলো। অনেক সময় লাগে, প্রায় বছরখানেক সময় লাগে। যে একটা পরীক্ষার পরেই আমরা তো ভাবি হয়তো 1 মাস পরে রেজাল্ট বেরোবে, 2 মাস পরে বেরিয়ে যাবে। প্রায় 9 মাস পরে সে রেজাল্ট বেরোলো, তারপরে ভাইভা হলো। আমি যা লিখেছি, কেন লিখেছি, আর ওনারা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। আমার রেফারেন্সে একটা জায়গায় একটা পেজ নাম্বার ভুল ছিল। 142 পাতা হবে, আমি ওখানে 143 পাতা লিখেছি। ওই মহাভারত, তার মধ্যে সেই পরীক্ষক একজন আমাকে, তার তো রিপোর্টে আছেই, সুস্মিতা সংশোধন করে নিও পেজ নাম্বার, মানে এইরকম সে হাজারে হাজারে রেফারেন্স, ওই একটি পেজ নাম্বার ভুল, তাতে উনি, মানে আমি ভাবি যে তারা যে এত গবেষণাপত্র দেখেন, ওই ক্ষমতাটা তাদের থাকে বলেই তারা ওই কথাটা দেখেন। তারপরে ওই ভাইবার পরে ওনারা মুখে বলে দেন, একটা কাগজ দিয়ে দেন, যেটা হয়ে গেল, পাশ করে গেলাম আর কি। পরে যেদিন যাদবপুর ইউনিভার্সিটির 25শে ডিসেম্বর ফিক্স, সেদিন কনভোকেশন হয়। তো সেদিন 96 ডিসেম্বরে আমার কনভোকেশনে আমাকে হাতে ডিগ্রিটা দেওয়া হলো। উনি কি আছেন না, শুনতে পাচ্ছেন উনি? আমি আছি। আমি আর একটা কথা জিজ্ঞেস করছি, ওই যাদবপুর ইউনিভার্সিটিতে যেমন মায়ের উপর আপনি পিএইচডি করেছেন, তেমনি বিবেকানন্দ বা রাম ঠাকুরের উপর কি পিএইচডি করা যায়? হ্যাঁ, পিএইচডি করা যায়। তো দিদি করেছেন স্বামীজির উপরে, চিন্ময়ী দিদি করেছেন। তো ঠাকুরের উপরে, স্বামীজির উপরে অনেক কাজ হয়েছে, কিন্তু মায়ের উপরে কাজ কোনোদিনও হয়নি। এটাই প্রথম হলো। আমার বইটা যে বেরিয়েছে, খালি আমার আসে, কিন্তু আমার না, মায়ের বইটি যদি আপনারা দেখেন, তার মধ্যে প্রকাশকের নিবেদন, সেখানে লেখা আছে যে
কোনো মায়ের উপরে গবেষণা হয়নি। ওটা প্রকাশক মানে উদ্বোধন কার্যালয়, তো তাদের তরফ থেকে লেখা আছে। ওটা যদি কখনো সংগ্রহ করতে, মানে পুরো ওই যে বললাম মহাভারতের মতো থিসিস, তার থেকে একটু বের করে, কারণ ওখানে মহারাজরা বলেন মায়ের উপরে যে কাজ হলো এটা কিন্তু সব মানুষের জানার দরকার। মা যে কোথায় আছেন, মা যে কোথায় এগিয়ে আছেন সবার জানার দরকার বলে তখন উনি বললেন, আমাকে বললেন তুমি ওই সবকিছুর থেকে একটু একটু বার করে যাতে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এমন চমৎকার একটি ঘটনা। আমাদের বোধহয় সময় হয়ে গেছে না? ও হ্যাঁ, এইসব কথার কোনো সময় নেই। না আমি কথাটি বলে শেষ করে দিচ্ছি। দিদি এই বইটার নামটা দিয়ে দেবেন। আপনি বলতে থাকুন আর আবার একবার আসবেন। আপনার কথাগুলো শুনতে খুব ভালো লেগেছে। আপনি আবার একবার প্রণাম নেবেন। প্রণাম। হ্যাঁ, খুব ভালো লেগেছে দিদি। বইটার নামটা লিখে দিয়ে দেবেন। হ্যাঁ, বাংলার নারী মুক্তি আন্দোলন এবং শ্রী শ্রীমা সারদা দেবী। আচ্ছা, গোটা নারী মুক্তির উপরে নয়। আচ্ছা, এটা পুরোটা হচ্ছে বইটার নাম। আর এই যে আমি খালি মায়ের একটি কথা বলে শেষ করি, বলছি না মা যে কিভাবে এগিয়ে নিয়ে গেছেন প্রত্যেকটি কাজে, মানে ওটা মানে যেমন মায়ের গবেষণা পত্রটি হয়েছে, সে আমার যে উপলব্ধি করেছিলাম ওই 4.5 বছরে, সেটি দিয়েও একটি বই হয়ে যায়, শুধু মা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমি যখন মহারাজ বললেন যে তোমার এটা দিয়ে যাও, প্রত্যেকে ছোট করে দিয়ে যাও, তখন ওটা যখন দিয়ে গেছি আমার না খুব খারাপ লাগছে যে ওনারা এই যে বই আকারে বার করছেন। আমার তো কিছু হলেও মায়ের নামে আমার কিছু কন্ট্রিবিউট করার দরকার, খুব অস্বস্তি হচ্ছে। তখন আমি পূর্ণাত্মানন্দজিকে বললাম, একদিন অফিসে গিয়ে বললাম মহারাজ আমাকে আমার একটা কথা বলতে চাই। বললেন হ্যাঁ বলো। তখন বললেন, আমি বললাম মহারাজ আমি বেশি কিছু পারবো না, আমি যা পারবো তা মায়ের বই তো, যে আমারও একটু প্রণাম, আমারও শ্রদ্ধা, এই বাবদ আমি একটুখানি করতে চাই, দিতে চাই, এই কথাটি বলেছিলাম। তখন মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, তুমি দেবার কে, তুমি দেবার কে, মায়ের কাজ করেছো বলে কি তুমি দেবে, এই কথাটি বললেন। আমি বললাম যে আমি তো সবটা বুঝতে পারছি না মহারাজ। বললেন শোনো, এই তুমি যখন তোমার ফাইলটা জমা দিলে, বই বেরোবে, তুমি যখন আমাকে ফাইলটা জমা দিলে তার 2-4 দিন আগেই এক ভদ্রলোক এসছেন, এসে বলছেন আমাকে মহারাজ মায়ের উপরে যদি কোনো বই বেরোয়, ভালো বই হতে হবে, ভালো বই যদি বেরোয় তার যাবতীয় খরচ আমার। বলেন আমাদের মা ব্যবস্থা করে দিয়েছেন, তোমার লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আমি আবার বললাম মহারাজ যখন বই বেরিয়ে গেছে, বললাম মহারাজ আমি কি ভদ্রলোককে তুমি চিনি না, দেখবেন ওই বইয়ে প্রত্যেকবার থাকে শ্রী দুর্গাপদ ঘোষের অর্থানুকূল্যে বই হয়েছে। যেদিনকে বই প্রকাশ করা হলো, পূর্ণাত্মানন্দজি প্রকাশ করলেন উদ্বোধনে মায়ের জন্মতিথিতে, 99-এর জন্মতিথি, তখন উনি বললেন এই বইটি, তখন 20 টাকা দাম ছিল 99-এ, বললেন এই বইটি আমরা এই মূল্যে দিচ্ছি। উনি ওই দুর্গাপদ ঘোষের প্রতি কৃতজ্ঞতা জানালেন, পুরোটা উনি খরচ দিচ্ছেন। তারপরে আমার যখন বই বেরিয়ে গেল আমার খুব অস্বস্তি হচ্ছে, ভদ্রলোককে চিনি না কিছু না, তিনি আমার বইয়ের জন্য, মায়ের বইয়ের জন্য এতগুলি পয়সা দিলেন। কত দিয়েছেন আমি জানি না। মহারাজ ওনাকে তো একটু ফোন নাম্বারটা পেলে ভালো হতো, ওনাকে আমি একটু ধন্যবাদ জানাতাম, কৃতজ্ঞতা জানাতাম। কেন তুমি কেন ধন্যবাদ জানাবে, তুমি কেন কৃতজ্ঞতা জানাবে, উনি তো তোমাকে টাকা দেননি, তাই তুমি ধন্যবাদও জানাবে না, কৃতজ্ঞতাও জানাবে না। ওইখানেই পুরো ব্যাপারটা আমার ফুল স্টপ হয়ে গেল। সে ভদ্রলোককে আমি আজও কোনোদিনও চোখে দেখিনি, চিনি না। প্রতি পদে পদে মা কাজটি করে নিয়ে গেছেন। এইটুকু বলতে পেরেও ভালো লাগলো মায়ের কথা। ঠিক আছে, আপনাদের জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। যদি আরো কোনো প্রশ্ন থাকে। না, আমার আরেকটু প্রশ্ন ছিল। আমি বারে অনেক জায়গায় এই প্রশ্নটা করেছি। হ্যাঁ, আমাদের অল ইন্ডিয়া ক্যাম্প হয়, ডিস্ট্রিক্ট ক্যাম্প হয়, আমি এখানে অনেকবার প্রশ্ন করেছি, প্রশ্নটার উত্তর পাইনি ঠিক মতো। যে এই মানে আমাদের এই যে চরিত্র গঠন, মনসংযোগ যে ক্লাসগুলো আমাদের হয়, আমাদের বিভিন্ন
মহামণ্ডলে যে অনুষ্ঠানগুলো হয় আর কি, এইগুলো ক্লাসে ক্লাসে যদি হয় তাহলে আমাদের উত্তরসূরি যে ছেলেমেয়েরা আসছে তাদের জ্ঞান আরো বাড়তো। কিন্তু দেখা যাচ্ছে সেই পুরনো ইতিহাস নিয়ে এই স্কুলে স্কুলে পড়াশোনা হয়, কিন্তু চরিত্র গঠন মনসংযোগ হয় না। আজকের আপনার কাছে শুনলাম যে যাদবপুর ইউনিভার্সিটিতে এইভাবে মায়ের কথাগুলো হচ্ছে, তাহলে স্কুলে স্কুলে কেন হচ্ছে না? যে এইগুলো যদি হতো ইউনিভার্সিটিতে হচ্ছে না, এই মায়ের উপরে কাজটা ওইখান থেকে হয়েছে। ওটা হচ্ছে হিস্ট্রি, হ্যাঁ যাদবপুর ইউনিভার্সিটিতে এটা হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে ইতিহাসের উপরে হয়েছে। এই যে এতগুলো কথা বললাম আমি, যে মেয়েদের কি অবস্থা ছিল, মেয়েদের কষ্ট ছিল, এগুলো তো ইতিহাস। এই ইতিহাসের দিক থেকে এটা ওইখানে হয়েছে। ওখানে ইতিহাস আছে, ইংলিশ আছে, জিওগ্রাফি আছে, সব সাবজেক্ট পড়ানো হয়। সেই ইতিহাসে হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে এটা হয়েছে। আর আপনি যে কথাটি বলছেন, স্কুলে স্কুলে এখন কিন্তু অনেক জায়গায় স্বামীজির বই পড়ানো হচ্ছে। হ্যাঁ, আরেকটি কথা বলি, কলেজেও পড়ানো হয় স্বামীজি, হ্যাঁ অনার্স পড়ানো হয়। হ্যাঁ, আরেকটি কথা বলি আপনাকে ভাই, যে আমি এতে যাই, সরি, আম্বুজা নেওটিয়া তো একটা বড় কোম্পানি। আজকাল যে CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে তোমাকে সোসাইটির জন্য কিছু করতে হবে। এই আম্বুজা নেওটিয়া ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে কলেজের ছাত্রছাত্রী, স্কুলের ছাত্রছাত্রী সবার কাছে এই ভ্যালু এডুকেশনের ক্লাসগুলো করাতে নিয়ে যায়। এখানে যেতে শুধু কলকাতায় আমি ওদের ওখানে গিয়ে সেমিনার রুমে গিয়ে বলছি শুধু তা না, বহু জায়গায় ওরা নিয়ে যায় যেখানে একদম গ্রামের ছেলে মেয়েরাও আসে। তো এইগুলো হচ্ছে যে রায়চক বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, নামখানায় নিয়ে গেছে। সেখানে যে সমস্ত ছেলে মেয়েদের কাছে স্বামীজির কথা আমি বললাম, ভ্যালু এডুকেশনের কথা বললাম, সেগুলো যেসব ছেলে মেয়েদের কাছে বললাম, সেই ছেলে মেয়েদের পিতামাতা হচ্ছেন মাছ ধরা তাদের পেশা, আমরা যাকে এক কথায় বলি জেলে। কাজেই এই কাজটা হচ্ছে, এক একটা অফিস থেকে আমাকে নিয়ে যায় বলে আমি জানি। এই আম্বুজা নেওটিয়া এবং তাদের থেকে আবার অন্য কোম্পানি খবর পায়, অন্য সংস্থা খবর পায়, তারা আমাকে নিয়ে যায়। কাজেই এটা আমি জানি, গ্রামের মেয়েদের কাছে, ছেলেদের কাছে বিভিন্ন ভাবে এটা বলা হচ্ছে। এই কাজ কিন্তু বন্ধ নেই। কি নাম ভাই আপনার? ভালো লাগলো আপনার সাথে। কি নাম আপনার? আমার নাম ফণিভূষণ সিংহ। আচ্ছা, ঠিক আছে। দিদি, উনি একজন মহারাজের বাবা। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। চন্দন মহারাজ জলপাইগুড়িতে বর্তমান, তার বাবা আমি। আচ্ছা আচ্ছা, প্রণাম। প্রবরানন্দজি বর্তমান ওনাদের মানে সন্ন্যাস নামটা হচ্ছে প্রবরানন্দজি মহারাজ। আচ্ছা আচ্ছা, আমার প্রণাম নেবেন। ঠিক আছে, প্রণাম নেবেন। আমি সবাইকে জানাচ্ছি। আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই, আমরা এবারে পরবর্তী পর্যায়ে আমার একটু কথা ছিল, আমি পুষ্পিতা বলছি, যে মায়ের উপরে বা ঠাকুরের স্বামীজির উপরে কোনো কাজ করতে গেলে এখানে নির্দিষ্ট কোনো মানে সাবজেক্টের কোনো ভেদাভেদ থাকে না তো? না, যে কাজ হয়ে গেছে সেটা আর হয় না। সেটা হয় না, হ্যাঁ, কিন্তু মায়ের তো অনেক দিক আছে। আপনি করতেই পারেন, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এই জন্য এখনো পর্যন্ত হয়নি, অনেক দিক আছে। বহু মানুষ আমাকে জিজ্ঞাসা করেন, ওই যে শিবময়ানন্দজি ছিলেন স্বামীজির বাড়িতে, উনি আমার কাছে বহু মানুষকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি ইউনিভার্সিটিতে তো পড়াইনি, আমার কাছে সেই গবেষণা করতে পারে না কেউ। কাজেই সেইখানে গিয়ে আপনি একটা কিছু লিখে নিয়ে যাবেন, গিয়ে বলবেন আমি এই উপরে কাজ করতে চাই। এখানে কি জানেন তো, যে কোনো কথা আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে এবং রেফারেন্স দিয়ে বলতে হবে যে এই কথাটা আমি প্রমাণ করতে চাই। আপনার যেটা বক্তব্য সেটা আপনাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে, আমি এটা বলতে চাই, যে কত কথা মনে হবে। এই যে মায়ের উপরে যে কাজটি আমি করেছি, সেই কাজটি করতে গেলে আমি কি বলতে চাচ্ছি, আমার মনের মধ্যে কি হচ্ছে, সেটা আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে।
আর সেটা একবারে হয় না, বহুবার লিখতে হয়, বহুবার লিখতে হয়। ওনারা বলেন শর্ট করো, ছোট করো, মানে একদম ছোট্ট সংক্ষিপ্ত ভাবে পুরো জিনিসটা করো। তারপরে সেটা পিএইচডি কমিটির যখন মিটিং হয় সেখানে তারা ওনারা, আমরা জানি না, ওনারা গিয়ে প্লেস করেন। সেই কমিটিতে তারা যদি বলেন যে ঠিক আছে, এই যেটা উনি বলতে চাচ্ছেন ওনার বক্তব্য ঠিক আছে, তারপরে এই 5 বছর ধরে এটা চলতে থাকে। যে গাইড আছেন তিনি বলবেন প্রচুর পরিশ্রম, এটা বলে দিচ্ছি, প্রচুর পরিশ্রম, প্রচুর পড়াশোনা। কেউ পড়াশোনা করতে চাইলে আমার ভালো লাগে। ডক্টর পাপিয়া চক্রবর্তী যাদবপুরে, তখন তিনি শেষের দিকে উনি তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেছিলেন। তো ওনার আন্ডারে উনি হিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তো আপনি যদি ভাবেন যে এটা করবো মায়ের উপরে, ঠাকুরের উপরে, আমি চাই মায়ের উপরে সবাই করুক, সবাই। কারণ আমরা সময় তো অনেকদিন আগেকার, কিন্তু এখন অনেক মেয়েদের অনেক আইডিয়াস, অনেক ভাবধারা তাদের নতুন নতুন, সেরকম ভাবে তারা যদি করে আমার খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে। আমি তাদের নানাভাবে সাহায্য করতে চাই। আমার কাছে অনেক মেয়েরা ফোন করে, দিদি আপনি কি আমাদের একটু সাহায্য করবেন? আমি বললাম আমি যেটুকু জানি সাগ্রহে আনন্দে আমি তোমাদের সাহায্য করব। কিন্তু দেখি তারপরে আর কেউ ফোন করে না কখনো যে দিদি আমি এতটা কাজ করেছি। আমারও জানতে ইচ্ছা করে যে কথাটা সে ভাবছে, তো সেটা আসেনি কখনো। এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন, ঠিক আছে? সিনোপসিসটা অ্যাপ্রুভাল পাওয়াটাই তো একটু টাফ হয় না? ভীষণ টাফ, বারে বারে লিখতে হবে, বারে বারে লিখতে হবে। একদম ডিসার্টেশনের ক্ষেত্রেও তাই হয়, পিএইচডি তে তো আরো। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে এগিয়ে চলুন, খুব ভালো হবে। চেষ্টা করুন। আপনারা তো মাকে নিয়ে, ঠাকুরকে নিয়ে, স্বামীজিকে নিয়ে কত পড়ছেন, কত আলোচনা হচ্ছে, কত বড় বড় মানুষরা আসছেন, মহারাজরা বলছেন, তাই না? কিছুটা ব্যাকগ্রাউন্ড তো তৈরি হয়েই আছে সেখানে। আমি কিন্তু যখন শুরু করেছি তখন কিন্তু আমার কিছু জানা ছিল না, মায়ের কথা জানা ছিল না, ঠাকুরের সম্বন্ধে এত কিছু জানা ছিল না, কিচ্ছুই জানতাম না। কিন্তু সেই জন্য আমার এইটা আর কি, মানে তখনই তৈরি করে তারপরে মানে সিনপসিস সাবমিট করা। আমি ডিসার্টেশনে শ্রীরামকৃষ্ণের বেদান্ত নিয়ে কাজ করেছিলাম। আচ্ছা আচ্ছা, সেটা বই হয়েছে। আচ্ছা আচ্ছা, পরে আপনার সঙ্গে বলবো। প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ পেলাম। ঠিক আছে, এখন আমরা প্রধান অতিথিকে ধন্যবাদ নয় কৃতজ্ঞতাই জ্ঞাপন করব। তার জন্য ডেকে নেব মীনা মুখার্জি দিদিকে। মীনা দি। হ্যাঁ আসছি, ধন্যবাদ কেয়া। দিব্যত্রয়ীর শ্রীপাদপদ্মে সভক্তি প্রণাম নিবেদন করে সান্ধ্যকালীন সমাবেশে আগত অতিথি বক্তা হিসাবে আজ আমরা পেয়েছি পরম প্রিয়া দিদি ডক্টর সুস্মিতা ঘোষকে। তার কর্মময় ব্যস্ততম জীবনেও তিনি নানা রূপে ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের এই আন্তর্জালিক মুক্তমঞ্চে এসে তার সমৃদ্ধ বক্তৃতার মাধ্যমে আমাদের ঋদ্ধ করলেন। আমরা আপ্লুত। দিদিকে শত সহস্র সাদর নমন। আপনার বক্তব্যে অপার মুগ্ধতা দিদি, আমরা অশেষ কৃতজ্ঞ। আজকের বক্তব্য ছিল শ্রীরামকৃষ্ণের নারী ভাবনা। এত সুন্দরভাবে সহজভাবে বিশ্লেষণ করলেন, সবাই এত খুশি হয়েছে, মনে হচ্ছে একের পর এক সবার বিচারধারা একটু আধটু করে শেয়ার করছিল, তাই বোঝা যাচ্ছিল। খুবই সুন্দরভাবে আপনি বলেছেন। কামিনী কাঞ্চন মেঘ ঈশ্বররূপী সূর্যকে ঢেকে রাখে, এই কথাটা তো আমার ভীষণ ভালো লাগলো। আর একটা ঠাকুর নাকি এসে গেছে। হ্যাঁ, ঠাকুর নাকি
নারী বিদ্বেষী ইত্যাদি আজকালকার মানে সব নারীদের এই সমস্ত ধারণা। তো এই কামিনী কাঞ্চন ঈশ্বরের অন্তরায়, আর কাঞ্চন মানে হচ্ছে গিয়ে অর্থমুখী মানুষের ঈশ্বর ভাবনা যে কমে যায় সেই ব্যাপারটা। তাই ত্যাগের অনুরোধ করলেন। ঈশ্বর ভাবনা কমে গেলে আমরা সত্যি সত্যি তো ওই জিনিস দুটোকে থেকে একটু দূরে থাকতে হবে। ঈশ্বর ভাবনাটাই আমাদের, ঈশ্বর দর্শনটাই আমাদের যে মুখ্য উদ্দেশ্য, সেটা আমাদের ভাবা উচিত প্রত্যেকেরই। যেমন আপনি কতগুলো উদাহরণ দিলেন, মহেন্দ্রনাথ গুপ্তের কথা এ প্রসঙ্গে আপনি উঠালেন। তারপর সব থেকে ভালো লাগলো ক্রিস্টোফার ইসারউডের যে বক্তব্যটা আপনি এখানে উদ্ধৃত করে নারী ভাবনার বিষয়টি স্বচ্ছ করলেন, সেটা আমার খুবই ভালো লেগেছে। আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে। আর ঠাকুর যে তার ব্যবহারিক জীবনে প্রয়োগ করে দেখিয়ে দিলেন যে নারীরা কতখানি উচ্চে, মায়ের মতামতকে ঠাকুর কতখানি যে প্রাধান্য দিতেন, সেই সমস্ত কথা আমরা জানলেও আজকে যেমন একের পর এক ছবির মতো ভেসে উঠল আপনার কথার মাধ্যমে। কথামৃতের উদাহরণ, ব্রাহ্মণেতা প্রতাপচন্দ্রের কথা, কত কিছু যে উঠে আসলো। কালীমাতার এক একই রূপী নারী, কুমারী পূজার বিশেষত্ব কি সম্বন্ধে ঠাকুরের যে মায়ের শুদ্ধাত্মার রূপটা, সেটাই বোঝালেন। মাকে কুমারীর মধ্যে আলোকিত দেখতেন ঠাকুর, কেন স্বামীজিও তো বলেছেন। আর আমরা এখনো মঠ মিশনে পুজোয় কুমারী পুজোর বিশেষভাবে মর্যাদার সমস্ত সন্ন্যাসীরাও দিয়ে থাকেন, বা আমরাও দিতে থাকি ইচ্ছুক। ভগবতীর তো রূপ কুমারী, কি সুন্দর রূপে গল্প ছলে আপনি বালিকার মধ্যে কালিকাকে দেখিয়ে দিলেন, সত্যি অনুপম। গৌরীমাকে সন্ন্যাসী বস্ত্র প্রদান আর গৌরী আনন্দ নামে অভিষিক্ত করা ঠাকুরের যে বিশেষ কাজটি, এটাও একটা অপূর্ব উদাহরণ মনে গেঁথে রইল। মাতৃশক্তির আরাধনার মাধ্যমে মাকে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করে ষোড়শী পুজো দ্বারা ঠাকুর আমাদের চোখে আঙুল দিয়ে যেটা দেখিয়েছেন সেই যুগে, সেটা আমাদের যুগ যুগ ধরে প্রজন্মেও এটা কিন্তু দেখানো থাকলো। এত বড় একটা কাজ ঠাকুর করে গেছে। আর পতিতাদের অভিনয় দেখে আপ্লুত হওয়া ও তাদের শ্রদ্ধা নিবেদন করা ঠাকুরেরই অপার মহিমা আর লীলা, যাই বলুন। বিধবাদের কথা, নিবারণ বাবুর কথা, সে 8 বছরের বিধবা মেয়েটির কত দুর্দশা ইত্যাদি, নিস্তারিণী দেবীর কথা, এই সমস্ত কথাগুলো মানে বলে আপনি এমন সুন্দরভাবে যে নারী ভাবনার এটা ঠাকুরের চোখে কিরকম ছিল, সেটা আমরা আজকে স্বচ্ছ আর পরিষ্কার ভাবে দেখতে পেলাম যেন। তারপরে প্রকৃতি ও পুরুষের অভেদত্ব সম্পর্কে উপমা সহযোগে সরল বিশ্লেষণ, এক কথায় দিদি অনবদ্য। সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে আমার জানা নেই। আমরা বাকরুদ্ধ হয়ে শুনলাম, অপার মুগ্ধতা। তো আপনার বক্তব্যে আমি ধন্যবাদ নয়, আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনি আমাদের মাঝে আবারও আসুন, এই আশা রাখবো। আর আপনার কাছেও আমরা প্রার্থনা চাই, আমরা আশীর্বাদ প্রার্থী যে সারদায় নারী জাগরণের প্রতিটি সদস্য যেন আমরা আধ্যাত্মিক পথে ঠিক মতো এগিয়ে যেতে পারি, এই আবেদনটুকু রাখলাম। আপনিও প্রার্থনা করবেন আমাদের জন্য। হ্যাঁ, আর প্রত্যেকটি রামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই ছোট্ট বন্ধু আমার প্রাচুর্যা চৌধুরীকে সুন্দরভাবে শান্তি মন্ত্র উচ্চারণের জন্য, আর ছোট্ট বন্ধু ঋদ্ধিমাকেও তার মানে সুললিত কণ্ঠে কি সুন্দরভাবে ও প্রণাম মন্ত্রগুলো পাঠ করে, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ মা তোমাকেও, খুব সুন্দর বলেছেন। আর এই বাচ্চা মেয়ে দুটি সেই কুমারী পুজোর মতোই আমার মনে হচ্ছিল, ওরা ঠাকুরের বন্দনা করেছে, মন্ত্র পাঠ করেছে। সত্যি ওরা অনেক বড় হোক, এই পথে থাকুক ওরা। আশীর্বাদ করবেন আপনি। নিশ্চয়ই নিশ্চয়ই। আর সুচারুরূপে সভা সঞ্চালনায় আজকে ছিল আমাদের কেয়াকেও আন্তরিক ধন্যবাদ।
আর আমি অগ্রিম ধন্যবাদ দিয়ে রাখবো যে আমাদের গান শোনাবে এক্ষুনি তুহিনা পুততুণ্ড বোনকে। এটা দিয়ে আমাদের সভার সমাপ্তি হবে। তার আগে কিছু কেয়ার বক্তব্য আছে। দিদি আপনি ভালো থাকুন, আবার আসুন। সুন্দর, খুব সুন্দর বললেন আপনি, খুব সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, আপনার বইটা আমি দেখিয়ে দিই, অনেকে আগ্রহী। এই যে অনেক প্র্যাকটিস করে আমার এই বইটা দিদির লেখা। হ্যাঁ, হয়তো অনেকের কাছেই আছে, কিন্তু আমি আজকে আপ্লুত হয়ে গেছি যে এই বইটা নিয়েই আমি আজকে নাড়াচাড়া করছিলাম। আর সীমা আমাকে বলেছিল, আর দেখিয়ে দিলাম আমাকে। 99-এ লিখেছেন, অনেক বছর আগে গবেষণা। ডিসেম্বর 1999। দিদি নামটা একটু গ্রুপে দিয়ে দেবেন, একটু অনুরোধ রইল। বইয়ের নামটা গ্রুপে লিখে দেবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে। গ্রুপ কোথায়? গ্রুপেতেই ছবি তুলে মিনাদি পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। এবার আমরা মানে ঠাকুরমা, আমরা আজকে দেবত্ব সমাবেশের একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি। এখন ঠাকুরমা স্বামীজির চরণে সঙ্গীত নিবেদন করবেন তুহিনা পুততুণ্ড দিদি ভাই। ঠাকুরমা স্বামীজির চরণে আমার প্রণাম জানাই, দিদিকে আমার নমস্কার জানা। এত সুন্দর লাগলো, আমি তো আর বলবো আর কি, এত সবাই মিলে আমরা বলছি, ভীষণ ভালো লেগেছে। দিদি আবার আসবেন, আর একবার চোখ দিয়ে জল এসে গেছে যখন তাদের মুখ লুকিয়ে চশমা খুলে চোখের জল মুছেছেন, আমি দেখেছি। সহ্য করা যায় না সব শুনলে দিদি। আর খুব ভালো লেগেছে। আমি ঠাকুরের একটা গান করতে জীবন জুড়ে থাকো তুমি, মরণে হও সাথী। আমার জীবন জুড়ে থাকো তুমি, মরণে হও সাথী। তোমার হাতে বাঁশি করে বাজাও দিবস রাতে, ঠাকুর বাজাও দিবস রাতে। আমার জীবন জুড়ে থাকো তুমি, মরণে হও সাথী। তোমার হাতে বাঁশি করে বাজাও দিবস রাতে, ঠাকুর বাজাও দিবস রাতে। আমার আমি শেষ হয়ে যাব তোমার সে মিশে যা। আমার আমি শেষ হয়ে যাব তোমার সে মিশে যা। তোমার পানে ফেরাও আমার, তোমার পানে ফেরাও আমার, দুষ্ট মনের গতি। তোমার হাতে বাঁশি করে বাজাও দিবস রাতে, ঠাকুর বাজাও দিবস রাতে। নিত্য যেন তোমায় ধরে থাকে ঠাকুর, চিত্ত আমার নিত্য যেন তোমায় ধরে থাকে। মন যেন আর
হরি মোর ডাকে ঠাকুর তোমায় ধরে থাকে এ দেহ যায় এ দেহ যায় তোমার শিবায় মন প্রাণ যেন তোমাকে চায় অন্তিমে রামকৃষ্ণ নামে রামকৃষ্ণ নামে থাকে যেন মতি তোমার ঘটে করে বাজাও দিবস রাতে ঠাকুর বাজাও দিবস রাতে আমার জীবন জুড়ে ঠাকুর তুমি মরণে বাজাও দিবস রাতে বাজাও দিবস রাতে বাজাও চমৎকার চমৎকার, খুব সুন্দর, খুব সুন্দর, চমৎকার। ফিজির এক মহারাজ থেকে শুনেছি দিদি গানটা, ফিজির এক মহারাজ করছিলেন শুনেছি, ওখান থেকেই গানটা শুনে করেছি আর কি। খুব সুন্দর, যেমন কথা তেমন সুর। আজকের দেবত্ব সমাবেশের একেবারে আমরা অন্তিম পর্যায়ে এসে গেছি। ঠাকুর মা স্বামীজির চরণে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি, সকলের দিন শুভ হোক, মঙ্গলময় হোক। আর একটি প্রার্থনা জানাই, দিদি ভাই আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আনন্দে থাকেন, আর শান্তিপূর্ণ জীবনের প্রার্থনা করি। ঠাকুরমা স্বামীজির চরণে সকল ভক্ত মণ্ডলীকে জানায় আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। সকলে খুব আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।